আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে, আপনার দর্শকদের সালাম, নমস্কার এবং শুভেচ্ছা। আপনি যেটা বললেন, আপনি টাইমলাইন, ওটা আপনাকে দেখেছি আমি, কাকতালীয় ভাবে মিলে গেছে। লোকজন আমাকে জিন্দাবীর না বলে আপনারা বলা উচিত এখন থেকে, কারণ আমি বললে তো ওটা 5-6 মাস, কোনোটা এই বললে মনে করেন আমি বলছি যে 16ই ডিসেম্বর, সেটা পরের বছর 16ই ডিসেম্বর হয় এই জন্য লোকজন জিন্দাবীর বলে। আপনি 24 ঘন্টা না যাইতেই বলে গেছে, আপনারা তো জিন্দাপীর জিন্দাপীর বলা উচিত। যাই হোক, সেটা অন্য বিষয়। এই যে রয়টারকে তিনি বলেছেন আমি আত্মসমর্পণ করবো নেতাকর্মীর সঙ্গে, শেখ হাসিনার সম্পর্কে আমি স্টাডি করেছি বেশি দিন না, তাকে নিয়ে আমি 5 বছর স্টাডি করেছি। তিনি যখন ক্ষমতায় ছিলেন, আর এই যে এই প্রায় 2 বছর, বেশি দিন যাবত তাকে না স্টাডি করিনি। আমি তার সম্পর্কে আমার ব্যক্তিগত ধারণা, তিনি যেটা একবার বলে ফেলেন, সেটা ভুল হোক, শুদ্ধ হোক, লাভ হোক, ক্ষতি হোক, তিনি তা করে ফেলেন। তার প্রমাণ হলো, যখন আমি দেখেছি যে কওমি মাদ্রাসাদের সনদ নিয়ে কথা হয়, আওয়ামী লীগের অনেক নেতা না করছিলেন, কেউ ভয় বলেনি, কিন্তু 2-4 জন তাকে বলে ফেলেছে। তিনি যে কোনো কারণে হোক সেই বিষয়টা তিনি এড়িয়ে গেছেন। তার মানে কি, তিনি কোনো বিষয় যখন তিনি যেটা বলে ফেলেন, তিনি সেটা করে ফেলেন। আরেকটা জিনিস দেখেন আপনি, তার কাছে বন্দর চেয়েছিল, তার কাছে করিডোর চেয়েছিল, জননেত্রী শেখ হাসিনার কাছে আরো কিছু চেয়েছিল, সেগুলো জানলো আমরা এই মুহূর্তে সঙ্গত কারণে বলতে পারতেছি। আমরা কখনো তার মুখে, কখনো তার একেবারে ঘনিষ্ঠ জনদের মুখে শুনেছি শেখ হাসিনার কাছে দেশের আর কি কি অবস্থা। আজকেও একজনের সাথে আমার দেখা হয়েছে, আমার বাসায় তিনি মেহমান হয়ে এসেছিলেন। তিনি বললেন যে নেত্রী তাকে বলেছেন এই চেয়েছিলেন, মানে এমন একটা বিষয় বললেন যেটা তো দেওয়া যায় না, একটা দেশকে এত বিকিয়ে দেওয়া যায় না। তিনি ক্ষমতা ছেড়ে দিয়েছেন, তার মানে কি তিনি না করেছেন, তার পিতাও না করে গিয়েছিল, তাহলে তো তিনি যুদ্ধ ছাড়াই এই দেশে 71 যুদ্ধ ছাড়াই ক্ষমতায় যেতে পারতেন। তিনি আপোষ করেন নাই, তিনি জনগণকে সাথে নিয়ে তিনি যুদ্ধ করেছেন, নিজে জান দিয়েছেন, কিন্তু আপোষ করেন নাই। জননেত্রী শেখ হাসিনা তাই, তিনি দেখেছেন দেশের স্বার্থ বিরোধী কোনো বিষয়ে তিনি কারোর সাথে আপোষ করবেন না, তাতে যদি তার কুর্সি চলে যায় তবুও না। এটা আমি তাকে পছন্দ করি এবং এটাই হওয়া উচিত। একটা মানুষ দেশ চালাতে গেলে, আপনাকেও যদি কালকে ক্ষমতা দেওয়া হয়, আমাকেও যদি দেওয়া হয়, আমরা যদি দেশের জন্য 100 কাজ করি, 5টা তো ভুল হবেই। একেবারে নাও যদি করি, মনে করেন একটাও ভুল হয়নি, তাও তো 5টা হবে। আর একটা 10%, 20% ভুল হতেই পারে, কিন্তু একটা দেশ মৌলিক যে বিষয়গুলো আছে সেই বিষয়ে যদি আপোষ করি, তাহলে কিন্তু একটা ভুল করলেই দেশ ধ্বংস হয়ে যাবে। জননেত্রী শেখ হাসিনা যদি বন্দর দিয়ে দিতেন, করিডোর দিয়ে দিতেন, তাহলে তাকে ক্ষমতার বাইরে যেতে হতো না। কিন্তু একটা জিনিস কি হতো জানেন, আজীবনের জন্য ইতিহাসে তিনি গাদ্দার এবং নিজের কাছেও তিনি অপরাধ বোধে ডুবে থাকতেন। কিন্তু এখন কিন্তু উল্টা, তিনি ক্ষমতা থেকে তাকে বিচ্যুতি করা হয়েছে। বাংলাদেশে আওয়ামী লীগের রক্ত গিয়েছে, সম্ভ্রম যাচ্ছে, সম্পদ যাচ্ছে, সব ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ অঙ্গ সংগঠন সহ মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ যে নির্যাতন নিপীড়ন চলতেছে। কেন? কারণ জননেত্রী শেখ হাসিনা বন্দর দেননি, তিনি করিডোর দেননি, তিনি দেশের ভিতরে আরো স্থাপনা করতে যারা চেয়েছিল তাদের সে সুযোগ দেননি। কিন্তু এতে কি হয়েছে, তার এটা না মানার জন্য হয়তো ক্ষমতাচ্যুত হয়েছেন, কিন্তু তিনি জনগণের হৃদয়ে একদিন না একদিন স্থান পাবেন। কারণ মানুষ দিন যত যাচ্ছে তত স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে যে এটা শেখ হাসিনা সরকার উচ্ছেদ করা হয়েছিল জুলাই আগস্টের যে আন্দোলন, তথাকথিত আন্দোলন, এটা হচ্ছে সন্ত্রাসী আন্দোলন। তারা কখনো বলেছে সান্ডা মাহফুজ মাস্টার মাইন্ড, কখনো বিএনপিরা বলে তারাই মাস্টার মাইন্ড, আলাউদ্দিন সাহেব নিজে বলেছেন তারেক রহমান মাস্টার মাইন্ড, কখনো ভিপি নূর বলেছে তারাই মাস্টার মাইন্ড, কখনো সিংকু বামেরও বলেছে তারাই মাস্টার মাইন্ড, মহান বিপ্লবী, কখনো তারাই বলতেছে যে পিটার হাস মাস্টার মাইন্ড। একজন এমপি তো মহিলা এমপি নাকি কোন কার মা, জুলাই সন্ত্রাসীদের মা বলেই ফেলেছেন, পিটার হাস না থাকলে তারা এত কিছু করতে বলে দিয়েছে। আবার পিনাকি ভট্টের যে গুরু, তিনি যার রুহানি আওলাদ ফ্রড মাজার, তিনি তো বলেই দিয়েছেন যে এটা আমেরিকার টাকা, আমেরিকার কথাই হয়েছে। আমরা যখন এই কথাগুলো বলেছি তখন আমাদের বলেছে আমরা আওয়ামী লীগের দোষর, শেখ হাসিনার দোষর, ভারতের দালাল, নরেন্দ্র মোদীর দালাল, ইদানিং আবার শুভেন্দু অধিকারী দালাল বলে। তো ওগুলো কারা বলেছে? আমরা বলি আমরা যাহাই বললাম তাহাই তো তোমরা এখন বলতেছ, তাহলে দোষটা আমাদের দিল। তবে
আপনি যেটা বললেন, শেখ হাসিনা যেটা ঘোষণা দিয়েছেন, যে কথাটা শুরু করেছেন, তিনি যেটা বলে ফেলেছেন তা করবেনই। তিনি ডিসেম্বর হবে, তিনি তাকে যদি গুলি করা হয় তবুও তিনি আসবেন, তাকে যদি আত্মস্মরণ করতে হবে তিনি আসবেন, তার যদি মুখোমুখি হতে তবুও তিনি আসবেন। আর আমি নিশ্চিত জননেত্রী শেখ হাসিনা যখন ঘোষণা দিয়ে ফেলবেন আমি এত তারিখে আসতেছি, আর এক সপ্তাহ আগে থেকে বাংলাদেশ উথলপুথল হয়ে যাবে, একেবারে ভূমিকম্প শুরু হয়ে যায় বাংলাদেশে। আমি বলেছিলাম শুধু তিনি আসলে না, তিনি যদি ভিডিওতেও আসতেন কনফারেন্স, আমি বলেছিলাম যে বাংলাদেশে ভূমিকম্প শুরু হয়ে যায়। বাংলাদেশের মানুষ অপেক্ষা করতেছে, এই জন্য নয় যে আওয়ামী লীগ খুব ভালো, শেখ হাসিনার জন্য বাংলাদেশে অপেক্ষা করতেছে এই জন্য নয় যে ছাত্রলীগ ভালো, শেখ হাসিনার জন্য বাংলাদেশ অপেক্ষা করতেছে এই জন্য নয় যে যুবলীগ ভালো, শেখ হাসিনার জন্য বাংলাদেশের মানুষ এই জন্য অপেক্ষা করতেছে যে কৃষক লীগ ভালো না, সেই জন্য। কেন জানেন? তারা এখন বলতেছেন আগেই ভালো ছিলাম, আগের স্বামী যদি দুইটা কুনিও দিত পেটে কিন্তু ভাত দিত, কাপড় চোপড় দিত। এখন যে স্বামী পেয়েছে সে ভাতও দেয় না, কুনি দিয়েও ক্ষান্ত থাকে না, দুই চারটে উফটাও মারে, লাথিও মারে। এখন তো বুঝতে পেরেছে বাংলাদেশের জনগণ, এখন বুঝতে পেরেছে যে শেখ হাসিনাকে তারা যতই ফ্যাসিস্ট বলে তুলে ধরুক সমাজে, এই তথাকথিত ভাবির পোলার আর জামাতিরা, জনগণ বুঝে ফেলেছে শেখ হাসিনা ছাড়া এই দেশের মানুষের পেটে ভাত যাবে না, শেখ হাসিনা ছাড়া এই দেশের কোনো উন্নয়ন করবে না। তার মানে শেখ হাসিনা ফ্যাসিস্ট নয়, শেখ হাসিনা আর্টিস্ট। কয়টা সিংকুমাম আর কয়টা জঙ্গি মৌলবী আর স্বাধীনতা বিরোধীরা তো শেখ হাসিনা বিরোধিতা করবে। শেখ হাসিনা যদি জান্নাত থেকে মান্না চালু আইনা খাওয়ায়, তারপরেও কি স্বাধীনতা বিরোধীরা শেখ হাসিনাকে মেনে নেবে? প্রশ্নই আসে না, নেয়নি কোনোদিন। বঙ্গবন্ধু কি তাদের সাথ দেয়নি? বঙ্গবন্ধুকে জীবন, নিজের জীবন, সব পরিবারের 14 জন, প্রায় 14 জনের জীবন উৎসর্গ করতে হয়েছে। শেখ হাসিনা মরতে মরতে বেঁচে গেলেন ছাড় দেওয়ার কারণে। এদের আপনি যত কিছুই দেন, এদের যতই কওমি সনদ দেন, এদের যতই মাদ্রাসা বানায় দেন, মসজিদ, বললামই তো, আসমান থেকে আল্লাহর কাছে দোয়া করে যদি তাহাজ্জুদ নামাজের সময় সত্যি সত্যি আল্লাহ বলে যে আমি মান্না সালোয়া দিলাম, কারণ আল্লাহ নাকি সবই পারে, তো জিব্রাইল আসবে না, কোরআন নাজিল হবে না, ঠিক আছে, কিন্তু আল্লাহ তো যে কোনো লোকের দোয়া কবুল করতেই পারেন, যে কোনো আল্লাহ মনে করেন দোয়া করলো, আল্লাহ তুমি বাংলাদেশের জনগণের জন্য মান্না সালোয়া দাও, আর কিছু আমেরিকান ডলার দাও, যেটা মানুষ আশা করেছিল শেখ হাসিনাকে উচ্ছেদের পরে। মনে করেন শেখ হাসিনা সেটা পাইনি, তারপরে এগুলো যদি এনে বাংলাদেশের স্বাধীনতা বিরোধীদের মানবেন। আর আমাদের শেখ হাসিনা যদি আসার পরে আমাদের একটু ধন্যবাদও না জানা, তারপর হয়তো আমরা গুসা করবো, কষ্ট পাবো, আমাদের হৃদয় ভেঙে যাবে, কিন্তু তার বিরোধিতা আমরা করবো না, মুক্তিযুদ্ধের বিরোধী অবস্থানে আমরা যাবো না। কিন্তু ওদের যদি আপনি সোনা দিয়ে মুখ ভরে দেন, তারপরও স্বাধীনতা বিরোধীরা কোনোদিনই বাংলাদেশের আওয়ামী লীগ, শেখ হাসিনা, বঙ্গবন্ধু পরিবারকে মেনে নেবেন। তবে শেখ হাসিনা আসতেছেন, এটা বাংলাদেশের জন্য ভালো খবর, আর স্বাধীনতা বিরোধীদের জন্য খুবই দুঃসংবাদ। জি, ধন্যবাদ। ফরিদ ভাই, আপনার কথাগুলোর সাথে এই যে আপনি আপনার যে ভাবির পোলাদের কথা বলছেন, আমি তো বলি যে বঙ্গু জনগণ, বাঙ্গু, তার মধ্যে ওই যে সাদা শকুনটা আজকে যে ডিবিসি নিউজে উনি বলছেন শেখ হাসিনা আগে বলেছেন তিনি দেশ ছেড়ে পালাবেন না, কিন্তু তিনি দেশ ছেড়ে পালিয়েছেন, এবারও তিনি আসবেন না, তিনি যেটা বলছেন সেটা করেন না। আমার কথা হচ্ছে যে ও নাকি আবার একজন কি অধ্যাপক লেখেন, আবার আরেক মন্ত্রী আছেন ওই বিএনপির কি শামা ওবায়েদ, যার কিছু দুষ্ট ভিডিও আমাদের কাছে আছে, কিছু দুষ্ট ভিডিও আছে, তিনিও বলেছেন যে বন্দি বিনিময় চুক্তির অধীনে আনা হোক। বন্দি শেখ হাসিনা কি ভারতে বন্দি নাকি? আর শেখ হাসিনা আসলে পালাইছেন, সাদা শকুন নাকি একজন শিক্ষিত অধ্যাপক, তো যে বেটা এইটাই জানে না, তো শেখ হাসিনা কি ওনাদের যে পাইকাদের মতো পালাইছেন কিনা, 71-এ ওনার বাপদাদারা যেভাবে পালিয়েছেন সেভাবে পালিয়েছিলেন কিনা? এরা নিজেরা তো পলায় থাকে, জামালপুর ভাষা নিজেরাই পলায় থাকে, পলান্তি খেলে। 71 থেকে 75 এদের কিন্তু হারিকেন লাগায় খুঁজে পাওয়া যায়নি, না হারিকেন লাগিয়ে খুঁজে পাওয়া গেছে, না হাজাক বাতি দিয়ে খুঁজে পাওয়া গেছে, পাওয়া যায় না তাদের। 75-এর পরে তারা জিয়াউর রহমানের সুবাদে আস্তে আস্তে তাদের চেহারা প্রকাশ হলো। তখনও কিন্তু প্রকাশ্যে আসার মুরুদে পলায় নাই। আজও কিন্তু বঙ্গবন্ধুর খুনিরা প্রকাশ্য ঘুরে না, আজও নয়, এত বড় বড় বীর প্রকাশ্য ঘুরে মুরুদ তাদের নেই। তেমনি এই পাক হানাদার বাহিনীর সহযোগে জামাতেরা বেরোয়নি, এরা পালিয়েছিল। এমনকি গোলাম আজমেরা, নিজামিরা, সাইদিরা তাবলিগে গিয়ে পালিয়ে থাকতো, পাকিস্তানে চলে গেছিল, কিন্তু একটু শব্দটি করতে পারে নাই তারা।
কিন্তু এখন শেখ হাসিনাকে বলে পালায় গেছে, তো হেলিকপ্টার দিয়ে যদি পালায় যাও, পালায় যায় বলে এটা আমরা জানতাম না যে 18 জন বাংলাদেশের সামরিক হেলিকপ্টারে 18 জন সামরিক ব্যক্তি সাথে নিয়ে পালানো যায়, আবার তারা ফিরে আসে। বিষয়টা কি দাঁড়ালো? আচ্ছা, আমি যদি পালিয়েই থাকি তাহলে আপনার হেলিকপ্টার আপনার বাড়ির থেকে আমাকে নিয়ে আসলো, আপনার ভাই ভাতিজা 18 জন দেখে পালানো হলো। তারা বলতে পারতো যে তাকে উচ্ছেদ করেছে, বিদায় করে দিয়েছে, ফের করে দিয়েছে, এটা বললে তাও একটা কথা খাটতো, এই যে তাকে হেলিকপ্টার দিয়ে শেখ হাসিনাকে দিল্লি রেখে এসেছে, তাও কিছুটা যুক্তি খাটতো। কিন্তু যখন বলে পালিয়ে গেছে, আমরা তো এটা জানি না, এদের মুরদে কোলায় নাই, তাদের ঠেকা নেই। তারা জানে যে শেখ হাসিনা, শেখ রেহানার কিছু হলে বাংলাদেশ অস্তিত্ব এই ফেলবে, জামাতিদের অস্তিত্ব হারিয়ে ফেলবে। তাদের যে প্রভু, তারা জানতো যে শেখ হাসিনা, শেখ রেহানার কিছু হলে বাংলাদেশে সিভিল ওয়ার হবে, এটা তার প্রভু রাষ্ট্রগুলো জানতো। তার জন্য শেখ হাসিনাকে দুইটি দেশের কারণে, একটা তো ভারত সবাই জানে, আর একটা দেশ আমি এখন বলতেছি না, সময় মতো বলবো, এই দুইটি দেশের কারণে হিম্মতে কোলায় নাই শেখ হাসিনা এবং শেখ রেহানাকে কিছু করার। 4 তারিখে তাকে হত্যা করতে চেয়েছিল, পারেনি। তারা যত কথাই বলে, কারা হত্যা করতে চেয়েছিল, কিন্তু তারা পরে সসম্মানে তাকে রেখে আসতে হয়েছে, উপায় ছিল না। এবং শেখ হাসিনা কি বলে হেলিকপ্টার তুলেছেন, তিনি যদি জানতেন তাকে দিল্লি রেখে আসা হচ্ছে, তিনি যেতেন না। তাই তাকে কি বলছে, আপনাকে গোপালগঞ্জ নিয়ে যাচ্ছে, তাই তাকে কোন রকম হেলিকপ্টার তুলে তারা দিল্লি নিয়ে চলে এসেছে। কারণ হেলিকপ্টার তো শেখ হাসিনা চালান, পালায় গেলে শেখ হাসিনাকে হেলিকপ্টার চালাইতে জানে। ধরলাম যদি প্রাইভেট কার হইতো, মোটর সাইকেল হইতো, এমনকি বাস হইতো, ট্রাক হইতো, তাও বলতাম শেখ হাসিনা চালাইছে বা তার লোকেরা চালাই নিচ্ছে। কিন্তু শেখ হাসিনা কি তাহলে হেলিকপ্টার চালাইছে না? তাও সামরিক হেলিকপ্টার। তিনি সিগন্যাল কারে কয় বুঝেন, আবার 18 জন বাহিনী, তাদের অ্যারেস্ট করে না কেন? তিনি যদি পালিয়ে যায় গিয়ে থাকেন, তাহলে তার সহযোগিতা করেছে 18 জন সামরিক ব্যক্তি, সে পাইলট সহ তাদের গ্রেপ্তার করে না কেন? এরা নিজেরা যখন পালাবে, ওটা হলো হিজরত। এরা তুরস্কে পালিয়ে গিয়েছিল, তারপরে আধা পাগল হয়ে শিলং, সালাউদ্দিন আসামে থাকতো, না ওটা আলাদা, ওটা পালিয়ে যাও বলতেছি না আমরা। জামাতে যে আরেকটা চামারের দেশের সম্পাদক পালাইছিল, শফিক রেহমান পালাইছিল, তারেক রহমান তো মুসলেখা দিয়ে গেছে, তারেক রহমান তো মুসলেখা দিয়ে গিয়েছিল, শেখ হাসিনা তো তাও হেলিকপ্টার দিয়ে গিয়েছে, তাকে রাখা হয়েছে। তারেক রহমান তো একদিনে 3টা মুসলেখা দিয়ে তারপর লন্ডন গেছে। শেখ হাসিনা কিন্তু মুসলেখা দিয়ে জানে, এমনকি তার পদত্যাগ পত্র খুঁজে পাওয়া যায় না। এই দেশের প্রেসিডেন্টও বলেছে, সামরিক বাহিনীর লোকেরা বলেছে তার তো কোনো পদত্যাগ পত্র নাই। মানে শেখ হাসিনার কাছে একটা পদত্যাগ পত্র নিতে পারে নাই, এই মুরুদে তাদের কোলায় নেই। তাহলে সারা জীবন বলতো এই যে শেখ হাসিনা পদত্যাগ করে গিয়েছে, একটা জিনিসে তারা ধরা খেয়ে গেছে, তাই এখন বলে পালায় গেছে। এটা যদি পালায় যাওয়া হয়, তাহলে এরকম পালায় যাওয়া তো খারাপ না। হেলিকপ্টার দিয়ে যদি সামরিক বাহিনীতে পালায় যাওয়া হয়, তাহলে এটা তো খারাপ না। আর ওই যে জামাতের সাদা শকুন আমিরের যে কথা বললেন, তাহলে শেখ হাসিনা যে বলেছেন তিনি আসবেন না, তাহলে এত টেনশন কিসের? তাহলে তার নাকে তেল দিয়ে ঘুমাক, শেখ হাসিনা আসবে না, নাকে তেল দিয়ে ঘুমাক। কিন্তু আমি জানি শেখ হাসিনা যেদিন ডেটটা দিবেন, তার 72 ঘন্টা আগে থেকে এরা পালানো শুরু করো। আপনি লিখে রাখেন, এদের খুঁজে পাবেন না আপনার কিন্তু। আর যদি থাকে, তাহলে আবার সে 71 মুখোমুখি হইতে হবে, আবার সেই সাদা শকুনের 71 পরাজিত শক্তিকে আমরা আবার পরাজিত করব শেখ হাসিনার নেতৃত্বে, কোনো সন্দেহ নেই। সাদা শকুনের আজকে একটা ভিডিও আছে, এটা খুব ভাইরাল, জামাতিরা প্রচার করতে, মানে চিটং শহর তো ডুবে গেছে পানিতে, দেখছেন? ওইখানে উনি রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, শার্ট টাট খুললা, খালি একটা ওই যে চাষা বুটারে গেঞ্জি পরে, যে গেঞ্জি বইরা, এই বেটার বিভিন্ন জায়গায় দেখি যে গেঞ্জি, এরকম গেঞ্জি পরে, মানে বডি বিল্ডিং দেখায় মন। এটা কোন ধরনের রুচি হারামজাদা? শোনেন, এরা হলো ডাক্তার, নাম এর নাকি ডাক্তার সই করে, কোন চেম্বারে ডাক্তারগিরি করছে আমরা জানি না। হোমিওপ্যাথি করতে পারে না, শুনছি সে নাকি চিটাগাং মেডিকেলে পড়তো, না সিলেট মেডিকেলে, কিন্তু তার কোথায় ডাক্তারি করছে আমরা জানি না। ওই যে আরেক দাঁতের ডাক্তার আছে না, জোকার না লাইক, জাকি না লাইক, কোথায় যে ডাক্তারি করছে আজ পর্যন্ত কেউ জানে না। এরকম ডাক্তার আর কি। যাই হোক, এরা তো হোমিওপ্যাথি ডাক্তার হলে ডাক্তার লেখে, আর তো উনি ডাক্তারই, ডাক্তার লেখে, ভালো কথা। তো তিনি এই পানিকে এখনো বললেন না কেন যে এটা ভারতের পানি, ভারত পানিতে আমাকে ডুবাই দিতে, এই অভিযোগ এখনো করে নাই। আমি তো আশ্চর্য হয়ে গেছি। না, আওয়ামী লীগ আমলে বন্যা হলে তো কিছু খোদার গজব, এখন কি? আচ্ছা, তখন ছিল খোদার গজব, আর এখন তো হওয়ার কথা যে ভারত পানি ছেড়ে দিছে। এই অভিযোগটা কেন করে না? এখন ওটা খোদার গজব না, এখন ওটা রহমত। আওয়ামী লীগের আমলে যদি পায়ে লাগানো উচিত না, রহমত তো পায়ে লাগালে গুনাহ। এটা কি পায়ে লাগানো যাবে না, তারপরে নাবির নিচের লোম টোম এগুলো লাগানো যাবে না, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা।
এখন গজব বলতে পারতেছে না যে এটা ভারতের পানি গজব, এটা বড়ই বিপদে আছে সাদা শুকুন। তাদের এই ড্রামা, এই পানিতে যে যাচ্ছে, পানিতে একটু ভিজা অভ্যাস করুক, কারণ এরা তো পানের জলে ভেসে যাবে বঙ্গোপসাগরে ডিসেম্বর মাসে, তাই একটু অভ্যাস করতে দেন। এবার আওয়ামী লীগের আন্দোলনের বন্যায় ভেসে যাবে, একটু অভ্যাস করতে দেন, অভ্যাস করতে দেওয়া ভালো। তো আমার খুব ওই একজন লেখছে জামাতের আমি সমকামী হলেও সমস্যা ছিল না, প্রাপ্তবয়স্কের সাথে সে যা ইচ্ছা তাই করুক, মিউচুয়ালি যা ইচ্ছা তাই করুক, কিন্তু বাচ্চাদের যে চুমা দেয় এটা হলো সমস্যা। এবং চুমা দেওয়ার পরে আবার বলে এটা নাকি ইসলামে জায়েজ, এটা হচ্ছে আরো বড় সমস্যা। আবার শুধু তাই না, কূটনীতিকদের আবার পিছন থেকে জাবরায় ধরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আলাইহিল আজিম আস্তাগফিরুল্লাহ। যাই হোক, সেটা অন্য বিষয়, এটাও তাদের ব্যাপার, তারা প্রভু আর দাসে কি করবে এটা তাদের ব্যাপার। তবে জামাতের আমিরের যে কথাটা বলেছে ওইটাকে নিয়ে আবার একটু বলি, আমার খুব হাসি আসতেছে। এরা যখন পালায় যাবে তখন বলবে আমরা হিজরত করেছি। আমরা দেশে না থাকলে, আত্মগোপনে থাকলে সেটা হলো পলানো, আর তারা যদি পালায় ওটা হলো হিজরত। হিজরত, আচ্ছা হিজরত। তবে ওই তাবলিগের বেশে পালায় থাকা এবার ছোটামো, কাকরাইল মসজিদ থেকে কয়টা যায় আর কয়টা বেরোয় সব হিসাব রাখা হবে, পাই পাই করে, পই পই করে। আর মসজিদে লুকায় থাকা হবে না। বাংলাদেশে আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির ওই যে জামাতি মৌলানা সাহেবদের কিছু ধমক দিলে যে বেহেশত থেকে নাম কাটা যাবে, সেই ডর তাদের দূর হয়ে গেছে এই 18 মাসে। কারণ আগে মানুষ ভয় পাইতো, হ্যাঁ তার এলার একটা চটকানা দিমু, টুপি এলার একটা ঘেটি ধরে একটা ঘোরানি দিমু, হ্যাঁ বেহেশত তো পাবো না, পাঞ্জাবি পরা লোকের পাশে একটা কিক দিমু, আস্তাগফিরুল্লাহ, বেহেশত থেকে নাম কেটে দিতে পারে। এখন ওই ভয় শেষ হয়ে গেছে। আর এমন বাটপারি বদমাইশি করেছে যে মানুষের সেই ভয় শেষ হয়ে গেছে। আর পালায় থেকে আর আত্মগোপন করার সুযোগ নেই, ওই যে যেতে হবে পাকিস্তান। আপনারা বিশ্ব মিডিয়াতে দেখছেন শেখ হাসিনা ক্লিয়ার করে বলেছেন তিনি দেশে ফিরছেন। কিভাবে ফিরছেন? নিজের দেশে ফিরবেন আইনগতভাবে তার মামলাগুলো মোকাবেলা করার জন্য, তার নেতাকর্মীদের উপরে যে নির্যাতন, অত্যাচার, নিপীড়ন চলছে তাদের প্রতিরোধ করার জন্য। কারণ আপনারা জানেন যে জুলাই মাসে 2024 সালে যে সন্ত্রাসী এবং জঙ্গি আন্দোলন শুরু হয়, সেই সন্ত্রাসী এবং জঙ্গি আন্দোলনের ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে গিয়ে আশ্রয় নিয়েছিলেন প্রাণ রক্ষার জন্য। আমরা জানি বঙ্গবন্ধুকে আমরা রক্ষা করতে পারিনি, কিন্তু এই প্রজন্মের বঙ্গবন্ধু প্রেমীরা, আওয়ামী লীগ প্রেমীরা শেখ হাসিনাকে রিকোয়েস্ট করেছেন যে এই মুহূর্তে আপনি জঙ্গিদের হাতে জীবন দেওয়া উচিত হবে না, আপনি আপনার জীবনটা বাঁচিয়ে রাখেন, আপনার জন্য নয়, এই সংগঠনের জন্য, বাংলার মেহনতি মানুষের জন্য, এবং বাংলাদেশ নামক এই দেশটিকে বিশ্ব মানচিত্রে মাথা উঁচু করে একটি স্বাধীন দেশ হিসাবে বাঁচিয়ে রাখার জন্য তিনি জনতার, বাংলাদেশের এবং মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির কথা শুনেছিলেন এবং তিনি ভারতে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। তিনি যদি সেদিন ভারতে গিয়ে আশ্রয় না নিতেন, জঙ্গিদের হাতে তাকে জীবন দিতে হতো। বঙ্গবন্ধু অনেক বড় নেতা ছিলেন, একটা দেশ উপহার দিয়েছেন, জীবনের বেশিরভাগ সময় জেলখানায় থেকে এই জাতি দেশের জন্য কাজ করেছেন। সেই বঙ্গবন্ধুকে এই জঙ্গিরা, এই স্বাধীনতা বিরোধী শক্তি 1975 সালের 15ই আগস্ট হত্যা করেছিল। সেই জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার শুভাকাঙ্ক্ষী, যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে, যারা বাঙালি সংস্কৃতিতে বিশ্বাস করে, বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাস করে, যারা প্রতিবেশীর সাথে সুসম্পর্কে বিশ্বাস করে, যারা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে, তারা প্রধানমন্ত্রীকে পরামর্শ দিয়েছিলেন আপনি এই দেশ, এই জাতি, এই সমাজ, এই রাষ্ট্র, এই মানুষের জন্য আপনাকে আরো কিছুদিন সার্ভ করতে হবে, সুতরাং এইভাবে জঙ্গিদের হাতে জীবন দেওয়া ঠিক হবে না। তখন তিনি ভারতে গিয়েছেন। এখন দেখেন সাম্প্রতিক সময়ে আমরা দেখছি বাংলাদেশে একদলীয় একটি শাসন ব্যবস্থা। জামাত এবং বিএনপি এটা কিন্তু দুইটা আলাদা দল না, কারণ জামাতের জন্ম হয়েছে বিএনপির ঘরে, অর্থাৎ বিএনপি আইন করে জামাতকে জন্ম দিয়েছে বাংলাদেশে 1972 সালের সংবিধানকে পরিবর্তন করে, এবং পরবর্তীতে গোলাম আজমকে এদেশে নিয়ে আসা এবং জামাতে ইসলামীকে সামাজিকভাবে প্রতিষ্ঠার কাজটি করেছেন এই বিএনপি। সুতরাং আপনারা সংসদের বাইরে যত রকমের হাক ডাক, যত রকমের বুলি শোনেন, এগুলো হচ্ছে লোক দেখানো নাটক। মূলত তারা একটাই, এই একটি দল
বাংলাদেশকে আমেরিকার হাতে তুলে দিয়েছে এবং এর বিনিময়ে তারা ক্ষমতায় এসছে। এর বিনিময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে জঙ্গি আক্রমণ করে পরাজিত করেছে। সুতরাং এই যে বাংলাদেশ নামক একটি রাষ্ট্র, এই রাষ্ট্রে এখন আইন নেই, বিচার নেই, শাসনও নেই, আছে শুধু সন্ত্রাস, চাঁদাবাজ, মানুষের অন্ডকোষের মধ্যে ছাপা দিয়ে মানুষের কাছ থেকে তার সম্পদ লিখে নিচ্ছে। ঢাকা শহরে আপনি দেখবেন যে আপনাকে বলল হকার উচ্ছেদ করবে বলে বাড়িঘরগুলা ভেঙে দিল, এরপরে এখন এই পলিথিন দিয়ে ডাকনা দিয়ে দিয়ে এখানে হকার চলছে। ঠিক এরকম একটা পরিস্থিতিতে প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের অসংখ্য নেতা কর্মী মামলায়, হামলায়, নির্যাতনের শিকার। এমতো অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন যে আমার এই নেতা কর্মীকে, আমার এই অসাম্প্রদায়িক চেতনার মানুষকে, এই মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষকে, এই বাংলার মেহনতি মানুষকে রক্ষা করতে হলে বিদেশি প্রভুদের অবস্থান এই দেশে শক্তিশালী করতে না দিতে হলে যে শক্তি তৈরি করা দরকার, সেই শক্তিকে নেতৃত্ব দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরছেন। আপনারা অনেকেরই ধারণা তার একটা মৃত্যুদণ্ডের রায় হয়েছে, তিনি কি ফিরবেন? বঙ্গবন্ধুর কিন্তু একাধিকবার মৃত্যুদণ্ডের রায় হয়েছে, কিন্তু বঙ্গবন্ধু এই দেশেই ছিলেন। যখন বঙ্গবন্ধুকে একাধিকবার মৃত্যুদণ্ড দিয়েও পাকিস্তানিরা পারেনি, তখন স্বাধীনতা এসছে। পরবর্তীতে এই পাকিস্তানপন্থীদের এই মৌলবাদী চক্রের হোতারাই এবং আমেরিকার সহযোগিতায় বঙ্গবন্ধুকে হত্যা করেছেন। এখন প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন তিনি আসবেন। আপনাদের অনেকের মনে সংশয় থাকতে পারে, কিন্তু সংশয়টা থাকার কোনো কারণ নেই। কেন কারণ নেই আপনাকে বলি। 1971 সালে স্বাধীনতার পর মাত্র 3 বছর পরেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। 74, 75, 4 বছর পরে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। বঙ্গবন্ধুকে হত্যা করার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমে ছিলেন জার্মানি, সেখান থেকে বহু দেশ ঘুরে ইন্ডিয়ায়। তিনি ইন্ডিয়ায় থাকা অবস্থায় বহুবার জিয়াউর রহমান সরকারের কাছে একটি পাসপোর্টের জন্য আবেদন করেছেন। কেন পাসপোর্ট চেয়েছেন? উনি বলেছেন যে আমি অন্তত আমার বাবার কবরটা জিয়ারত করতে যেতে চাই, আমি আমার বাবার ফেলে আসা বাড়িটি দেখতে যেতে চাই। কিন্তু উনার পাসপোর্ট নবায়ন করা হয় নাই, যার জন্য তিনি 1975 সাল থেকে 1981 সালের 17 মে পর্যন্ত এক্সাইলে ছিলেন। এবং পরবর্তীতে যখনই উনাকে পাসপোর্ট দেওয়া হয়েছে, তখনই তিনি কিন্তু বাংলার মাটিতে পদার্পণ করেন একজন নেতা হিসেবে। ঠিক সেই রকম একটা পরিস্থিতিতে তিনি যখন দেশে ফিরেছেন, এবার তিনি দেশে না ফেরার কোনো কারণ আমি দেখি না। সেই সময় আওয়ামী লীগ সংগঠিত ছিল না, আওয়ামী লীগের হাতে কোনো মিডিয়া ছিল না, আওয়ামী লীগের কর্মীরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারেনি। আজকে কিন্তু আওয়ামী লীগের কোটি কোটি কর্মী শুধু বাংলাদেশে নয়, সমগ্র বিশ্ব থেকে এই অন্যায়, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ তারা কথা বলছে, তারা দিক নির্দেশনা দিচ্ছে, তারা মানুষের মনে আশা জাগাচ্ছে। সুতরাং এখন আমরা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন নয়, আমরা বাংলাদেশের সাথে কানেক্টেড। ভৌগোলিক সীমারেখায় আমরা দূরে অবস্থান করি, কিন্তু এই গ্লোবাল ভিলেজে আমরা একটা ভিলেজের বিভিন্ন পকেটে আছি, বিভিন্ন সীমারেখায় আছি, বিভিন্ন জায়গায় আছি, কিন্তু আমরা বাংলাদেশের সাথেই আছি। এখন দ্বিতীয়বারে দেখেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা করেছিলেন প্রেসিডেন্ট এরশাদ। কোথায়? লালদিঘির ময়দানে 8 জন লোক নিহত হলেন সেদিন, শহীদ হলেন সেদিন, নির্বিচারে গুলি চালিয়েছিলেন। কিন্তু আল্লাহ পাক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সেই যাত্রায় বাঁচিয়ে দিয়েছিলেন, কারণ আল্লাহ পাক চেয়েছিলেন এই অসহায়, নিরন্ন, নিরস্ত্র, এই গরিব মানুষের জীবনকে উন্নত করতে হলে তার মতো একজন মানুষের দরকার হবে আশ্রয়ন প্রকল্পের জন্য, শিক্ষার জন্য, সাংস্কৃতিক ধারাবাহিকতার জন্য। তিনি বেঁচে এসেছিলেন সেদিন। তারপর গৃহবন্দী হয়েছেন একাধিকবার। আপনারা জানেন, বিএনপি সরকার যখন ক্ষমতা 2004 সালে 21শে আগস্ট, তারেক জিয়ার বাহিনী সেদিন কি নির্মম হত্যা চালিয়েছিল বঙ্গবন্ধু এভিনিউর এই ট্রাকের উপরে করা অস্থায়ী মঞ্চের উপরে। 29 জন লোক মারা গেল, প্রথমে 22 জন, পরবর্তীতে আরো 60 জন, মোট 29 জন লোক স্পট ডেড বা হসপিটাল ডেড।
সেখানে প্রধানমন্ত্রীর কান চোখ বিভিন্ন জায়গায় স্পিনটার ঢুকে গিয়েছে। আমাদের বড় বড় নেতারা লুটিয়ে পড়েছে। আইভি রহমান জাগায় নিহত হয়েছেন, শাহাদাত বরণ করেছেন। সেখান থেকেও শেখ হাসিনাকে দমন করা যায়নি। শেখ হাসিনা আবার আপনাদের কাছে ফিরে এসছে এবং আপনাদের কাতারে দাঁড়িয়ে আপনাদের অধিকারের সংগ্রামে তিনি একাত্মতা প্রকাশ করে এই দেশকে ডিজিটালাইজ করেছেন, পদ্মা সেতু করেছেন, ঢাকার যানজট শেষ করার জন্য তিনি মেট্রো রেল করেছেন, চট্টগ্রামের কর্ণফুলী টানেল করেছেন, কক্সবাজারের সাথে কানেক্টিভিটি করার জন্য রেল লাইন স্থাপন করেছেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ করেছেন পায়রা বিদ্যুৎ কেন্দ্র, বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছেন এবং জ্বালানিতে বিশেষ করে ইলেকট্রিসিটিতেও আমরা উদ্বৃত্ত করেছিলেন তিনি। এবং অসহায় মানুষকে আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে 5 লক্ষ মানুষকে বাড়িঘর দিয়েছিলেন। এমনি করে তিনি আবারও রাজনীতির মাঠে এসে দীর্ঘদিন ধরে বাংলাদেশের অর্থনীতিকে বিশ্ববাজারে তুলে ধরেছিলেন। এরপর 2024 সালে আগস্ট মাসে তাকে হত্যার ষড়যন্ত্র করে যে জঙ্গি লীলা আমাদের বাংলাদেশে হয়েছে আমরা দেখেছি। এবারও তিনি প্রাণে বেঁচেছেন। এবারে বেঁচে থাকারও একটাই উদ্দেশ্য বলে আমরা বিশ্বাস করি, সেটা হলো এই বাংলাদেশ, এই সমাজ, এই রাষ্ট্রকে আবারও সত্যিকারের মানুষের দেশে পরিণত করা। আপনারা গত 6 মাস, 1 বছর, 2 বছর ডক্টর ইউনূসের সময় থেকে আজকে পর্যন্ত যে 2টা বছর, এই 2টা বছরের দিকে একটু তাকায় দেখেন। বাংলাদেশে মব ছিল না, এই মবের রাষ্ট্র হয়েছে। আপনারা শুনেছেন মগের মুল্লুক, সেটাকে মবের মুল্লুকে পরিণত করেছিল। সেই মবের মুল্লুক আবার মানুষের মুল্লুক করতে হলে মানুষ লাগবে, অমানুষ দিয়ে হবে না। বাংলার বুকে 10টা কষ্ট ধরা পড়েছে কাদের মাধ্যমে আমরা দেখেছি। সেই 10টা কষ্ট আর আসবে না। বাংলাদেশে অনুপ চেটিয়া, পরেশ বড়ুয়া এসেছিল কখন? বাংলাদেশ মরুভূমি হতে ছিল, তখন এই মরুভূমি অবস্থা থেকে বাংলাদেশে গঙ্গায় পানি প্রবাহিত কে করেছিলেন? প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পার্বত্য চট্টগ্রাম চলে গিয়েছিল ভিন্ন হয়ে, বিচ্ছিন্ন হয়ে। পৃথিবীর মানুষ তো দূরের কথা, আমরাও যেতে পারতাম না। পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর সেই চুক্তিটি করে আমাদেরকে, আপনাদেরকে নিজেদের ভূমিতে বিচরণ করার সুযোগ দিয়েছে। স্বাধীন দেশকে আবার পুনরায় স্বাধীন করেছে। স্বাধীন করেছে বলতে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলটা আমাদের আপনাদের জন্য স্বাধীনতা করে খুলে দিয়েছে। তারপরে আপনারা যদি দেখেন আমাদের যে সীমান্ত চুক্তি, এই সীমান্ত চুক্তি ভারতের সাথে করে তিনি এই 2 দেশের সীমান্ত সমস্যার সমাধান করেছে। আহারে, এই ছোট দেশ, এই দেশের 1,31,000 সমুদ্র সীমা বার্মার দখলে ছিল। আরবিট্রেশনের মাধ্যমে ডিপ্লোম্যাটিক চ্যানেলে তাদেরকে রাজি করিয়ে আরবিট্রেশন করে সেই 1,31,000 ভূমি বাংলাদেশের ভূখণ্ডের সাথে এক করে দিয়েছে। এইটাই ওনার জন্য কাল হয়েছে। আর আমেরিকা সেই সব জায়গার দখল নেওয়ার জন্য এখন ঘুরপাক করছে। বাংলাদেশের রাজনীতির নামে কুলাঙ্গার যারা, তাদেরকে খুদকুড়া দিয়ে বাংলাদেশের স্বাধীনতাটাকে কিনে নিচ্ছে। সেই রকম একটা অবস্থায় এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া এই বাংলাদেশকে আবার লাইনে নিয়ে আসা, আবার অর্থনীতির ধারায় নিয়ে আসা, আবার সাংস্কৃতিক ধারায় নিয়ে আসা, আবার শত শত বছরের যে ঐতিহ্য, সেই ঐতিহ্য পুনরুত্থানের ধারায় নিয়ে আসা একমাত্র সম্ভব জননেত্রী শেখ হাসিনার পক্ষে। তাই তিনি যে আসবে বলছে, আপনারা এটাকে অবহেলা করেন না, এটাকে মনে করেন না যে কথার কথা। ইনি যা বলেন তা মিন করেন। উনি বলেছিলেন পদ্মা সেতু আমি করব, তিনি করেছেন। জনগণকে ওয়াদা দিয়েছিলেন 5 লক্ষ ভূমিহীনকে আমি গড় দেব, তিনি দিয়েছেন। বলেছেন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করবেন, তিনি করেছেন। তিনি বলেছেন এই দেশে বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ করবেন, তিনি সেটা করেছেন। তিনি যে কথা দেন মানুষকে, সে ওয়াদা তিনি রেখেছেন, বহু নজির উনি জীবনে দেখিয়েছেন। সুতরাং আপনারা তৈরি হন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আমাদের জননেত্রী শেখ হাসিনা যখন বাংলাদেশে এসে নামবে, পদ্ম পরে নৌকো করে ফিরবে। সেখানে লক্ষ কোটি মানুষের যে স্লোগান মুখরিত হবে, সেখান থেকে শয়তান উড়াল দিয়ে চলে যাবে। সেখান থেকে স্বাধীনতা বিরোধীদের গায়ে আগুন লেগে যাবে। মৌলবাদী গোষ্ঠী সেখানে সেই মহাসমাবেশ দিকে প্রকম্পিত হবে।
তাই আপনারা মনে করেন আজকে যে অবস্থা বাংলাদেশের আছে সেই অবস্থা চলবে না। এ দেশ আমাদের অসাম্প্রদায়িক চেতনার মানুষের, কবিদের, টিচারদের, লেখকদের, বুদ্ধিজীবীদের, মেটে কামারের, কুমারের, জেলের। এই দেশ চোর, ডাকাত, বাটপাতদের নয়। এই দেশ স্বাধীনতা বিরোধী নয়। এই দেশ ধর্মান্ধ মৌলবাদীদের নয়। এই কথাটাকেই প্রকাশ করার জন্য, স্টাবলিশ করার জন্য শেখ হাসিনা আবার আসছেন। শেখ হাসিনা আসছেন, আপনিও তৈরি হন। ঢাকার মাঠে আবার জয় বাংলা স্লোগান হবে। ঢাকা এয়ারপোর্টে আবার জয় বাংলা স্লোগান হবে, জয় বঙ্গবন্ধু স্লোগানে মুখরিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা বাজে কথা বলেন না। উনি যে কথা বলেন সেটা বিশ্বাস থেকে বলেন, এবং এই বিশ্বাসকে রক্ষা করার জন্য তিনি জীবন দিতেও প্রস্তুত থাকেন। আমরা যারা শেখ হাসিনার কর্মী, আওয়ামী লীগের কর্মী, বঙ্গবন্ধুর কর্মী, আমরা সবাই এখন একটাই উদ্দেশ্য, এই দেশকে বেনিয়াদের হাত থেকে রক্ষা করতে হবে। এই দেশকে অসাম্প্রদায়িক চেতনায় ফিরিয়ে এনে এই মুক্তিযুদ্ধ বিরোধী, স্বাধীনতা বিরোধী রাজাকার আলবদর আল শামসদের সন্তানদেরকে স্টপ করতে হবে। এই দেশকে অন্য দেশের বাফার স্টেট হিসেবে ব্যবহার করা বন্ধ করতে হবে। এই দেশ শাসন করবে এই দেশের নাগরিক, বিদেশিরা নয়, সেটা প্রতিষ্ঠা করতে হবে। আসুন আমরা তৈরি হই। প্রধানমন্ত্রী আসছেন, শেখ হাসিনা আসছেন। আপনাদের জন্য শুভকামনা। কথা হবে অন্য কোনো ভিডিওতে। 2024-এ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির যে পতন, যেটা পুরোপুরি মিথ্যার উপর ভিত্তি করে পতন ঘটিয়েছে, পাকিস্তানি মানুষগুলো, অর্থাৎ 1971 সালে মুক্তিযুদ্ধে আমাদের কাছে পরাজিত হওয়া বাংলাদেশের মানুষরা, তারা 3টা মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছে। কি যে শেখ হাসিনা সরকার অর্থনৈতিক দুর্নীতি করেছে, শেখ হাসিনা সরকার মানবাধিকার লঙ্ঘন করেছে, শেখ হাসিনা সরকার ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছে। সম্পূর্ণ 3টা মিথ্যা গুজবের ভিত্তিতে একটা দেশকে আবার স্বাধীনতা যুদ্ধে পরাজিত শক্তি নিয়ে নিতে পারে, এর জন্য তো তাদের বলিষ্ঠ প্রচারণা দায়ী, প্রচারণার সাফল্য। মিথ্যা প্রচারণা দিয়ে যদি একটা সরকারকে ফেলে দেওয়া যায়, সত্য প্রচারণা দিয়ে একই ধরনের প্ল্যাটফর্ম ব্যবহার করে সেই সরকারকে আবার পুনঃপ্রতিষ্ঠিত করা সম্ভব। এই বিশ্বাসটা আমাদের থাকতে হবে, কিন্তু প্রচারটা আমাদের কার্যকর হতে হবে। কার্যকর প্রচার করতে হলে আপনাকে যুক্তির গভীরে যেতে হবে। মানুষকে বোঝাতে হবে যে কেন আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বাংলাদেশকে একমাত্র টেকসই শান্তি, টেকসই উন্নতি এবং স্থায়িত্ব দিতে পারি। কেন স্বাধীনতা বিরোধীরা বাংলাদেশে এই 3টার কোনোটাই দিতে পারে না। শান্তি দিতে পারে না, উন্নতি দিতে পারে না, স্থায়িত্ব দিতে পারে না। এই বিষয়গুলো খুব একটা সহজ না। সহজ হলে তো আসলে আমাদের সরকারটার পতনই হয় না। আবার কঠিনও না। যদি আমরা সবাই একটু আন্তরিক হই, আমরা যদি ইস্যুগুলা বোঝার চেষ্টা করি, তাহলে কিন্তু বিষয়টা অবশ্যই সহজ। দেখেন, আমি যেটা বিশ্বাস করি, আমার ধারণা আপনারা আমার সাথে সবাই একমত হবেন যে মিথ্যা দিয়ে কোনো কিছু অর্জন করা যায়, কিন্তু সেই অর্জনটাকে স্থায়ী করা যায় না। সত্য দিয়ে অর্জন করা যায়, মিথ্যাকে পরাজিত করা যায় এবং অর্জনকে স্থায়ী করা যায়। এই ন্যূনতম এই কথাটুকুর সাথে তো আপনারা একমত হবেন নাকি? যদি একমত হন, তাহলে আজকে যে হতাশা কারো কারোর মধ্যে বিরাজ করছে, সে হতাশার তো কোনো কারণ নাই। হতাশা একমাত্র তার ভেতর আসবে যে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির মিথ্যা প্রচারণাটুকুকে সত্য বলে মেনে নিয়েছে। মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তির যেই আবর্জনা, তাদের যে চেতনা, তাদের যে মূল্যবোধ বা তাদের যে আদর্শ নামে তারা যেগুলো বলে, সেগুলো যে আসলেই সভ্যতার আবর্জনা, সেটা যদি আপনি বিশ্বাস করেন, শেখ হাসিনার পুনর্বার যে বিজয়, সেটা সম্পর্কে আপনার বিশ্বাস ঠিক ততটা শক্তিশালী হবে। আর আপনি যদি মনে করেন যে না, তাদের মধ্যেও তারা যা বলে, অর্থাৎ তাদের আদর্শেরও মূল্য আছে, তাহলে তো আপনি পরাজিত হবেন। আপনি যদি তাদের আদর্শকে মূল্যবান মনে করেন, আপনার ওখানে চলে যাওয়া উচিত। আমাদের সংগ্রাম কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের বাংলাদেশকে পুনরুদ্ধার করা শেখ হাসিনার নেতৃত্বে, এবং এবার এটা স্থায়ী করা, যেটা আমরা আসলে 1971 সালে পারিনি। শেখ হাসিনা যখন প্রথমবার ক্ষমতায় আসলেন পারিনি। 2009 থেকে 24 এই অমূল্য বা মূল্যবান সময়টার মধ্যে আমরা কিন্তু পারিনি। আমরা বারবার বাংলাদেশকে নিজেদের হাতে ফিরে পেয়েছি, কিন্তু আমরা আমাদের বিজয়টাকে স্থায়িত্ব দিতে পারিনি। এবার আমরা দুটো যদি টার্গেট করি, যে বিজয় এবং বিজয়ের স্থায়িত্ব, সেই জায়গাটায় কিন্তু কাজ করার আছে। এবং
সেই সাফল্য পাওয়ার লক্ষ্যে আমি কথা বলি। যাই হোক, পাকিস্তানি সেকুলারদের এই অনন্ত নরক চক্র বোঝা খুবই সহজ। আপনারা সাম্প্রতিককালে, অতি সাম্প্রতিককালে ফরহাদ মজহারের একটা বক্তব্য শুনেছেন একটা টেলিভিশন টক শোতে। সে আহাজারি করছে, সেখানে সে বলেছে যে বিএনপি কোনো রাজনৈতিক দলই না। কথাটা কিন্তু সত্য, এবং এই সম্পর্কে বাংলাদেশের মোটামুটি সবাই যারা বোঝেন আসলে একটা রাজনৈতিক দল কিভাবে হতে হয়, তারা জানেন যে আসলে বিএনপি রাজনৈতিক দল না। ফরহাদ মজহার বলেছে জামাত একটা রাজনৈতিক দল, আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল। আমি মনে করি এটা সত্য। জামাতের একটা আদর্শ আছে, জামাত বাংলাদেশকে কি বানাতে চায় সেটা তো সুস্পষ্ট, যদিও অনেকে বুঝেও বোঝার চেষ্টা করে না। বিএনপি তো বোঝারই চেষ্টা করে না, আওয়ামী লীগের অনেকেও বোঝে কিনা আমি জানি না। জামাত বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চায়। বর্তমানে আফগানিস্তান যেটা হয়ে আছে সেটা জামাত বাংলাদেশকে বানাতে চায়। আওয়ামী লীগ বাংলাদেশকে একটা সুখী, সমৃদ্ধ, আধুনিক, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে চায়, যেটা আমাদের মুক্তিযুদ্ধের স্বপ্ন। জামাতের যেসব সহযোগী আছে যারা পাকিস্তানি সেকুলার, তারা বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায়। পাকিস্তানি সেকুলার জামাত দুটোর মধ্যে পার্থক্য এটা যে পাকিস্তানি সেকুলাররা বাংলাদেশটাকে পাকিস্তান বানাতে চায়, জামাত বাংলাদেশকে কিন্তু পাকিস্তান বানাতে চায় না। কারণ জানে জামাত যদি বাংলাদেশকে পাকিস্তান বানায় তাহলে তো আজকে পাকিস্তানের যে জামাতের যেমন ভাত নাই বা রুটি নাই, বাংলাদেশকে যদি জামাত পাকিস্তান বানায় তাহলে তো সেই জায়গায় জামাতেরও ভাত থাকবে না, বিএনপির থাকবে। বিএনপি আপনার পাকিস্তানকে পছন্দ করে এবং বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায়। বিএনপি এবং পাকিস্তানি সেকুলার তাদের কিন্তু আপনার উদ্দেশ্য একই, কিন্তু পাকিস্তানি সেকুলাররা সেই জায়গায় সার্থক হয় না। না হওয়ার নানাবিধ কারণ আছে। কারণ হলো যে পাকিস্তানি সেকুলারদের যে স্বপ্ন, সেইটা পূর্ব পাকিস্তান বা বর্তমান বাংলাদেশে সমাজ ব্যবস্থার কারণে কায়েম হওয়া সম্ভব নয়। পাকিস্তান কিভাবে টিকে আছে? পাকিস্তান টিকে আছে সেই দেশের 15-20% জমিদার শ্রেণীর, যাদের মধ্য থেকে পাকিস্তানের সামরিক বাহিনী তৈরি হয়, যাদের ভেতর থেকে পাকিস্তানের আমলাতন্ত্র তৈরি হয়। সেই 10-15-20% মানুষের সুশিক্ষা কিংবা আধুনিক শিক্ষা, পশ্চিমা শিক্ষা, এটার কারণে পাকিস্তান টিকে আছে। আর বাংলাদেশের গোটা সমাজটা হলো শিক্ষা এবং বুদ্ধিবৃত্তিক পর্যায়ে, সেটা হলো আপনার পাকিস্তানের যে 80% প্রজা শ্রেণী আছে, আমরা শতভাগ কিন্তু চিন্তায় চেতনায় বুদ্ধিবৃত্তিক ভাবে পাকিস্তানের ওই 80% প্রজা শ্রেণীর মধ্যে এখন চলে এসেছি। যদি বাংলাদেশে পাকিস্তানের মতো একটা জমিদার শ্রেণী থাকতো, যেমন আপনার বদরুদ্দিন উমররা যে ধরনের জমিদার ছিল এরকম, সেটা হলে কিন্তু তাদের এই পাকিস্তানি সেকুলারদের পাকিস্তান বাস্তবায়নের স্বপ্নটা আপনার পূরণ হতো। সেটা বাংলাদেশে সম্ভব না। বঙ্গবন্ধুর এই সাফল্যটাকে আমাদের সুনাম করতে হবে যে বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীন করার ফলে তিনি ওই জিনিসটা কিন্তু ভেঙে দিয়েছেন, পাকিস্তানের জমিদার প্রথাটা। এবং বঙ্গবন্ধুর সংগ্রামের মধ্যে ওইটা ছিল যে পাকিস্তানি জমিদার প্রথা ভেঙে দিতে হবে, এবং ভেঙে দেওয়া হয়েছে। বাংলাদেশে সেই জমিদার শ্রেণীটা নাই, এবং বাংলাদেশে যারা অবৈধ অর্থ রোজগার করে ধনী হয়েছে, ধনিক শ্রেণী যেটা, এখানেও তো 8-10% লোক এখন অনেক অর্থের মালিক, তারা আবার পাকিস্তানি সেকুলারদের মতো শিক্ষিত হতে পারেনি। এক্সেপ্ট, অর্থাৎ ব্যতিক্রম হইল এই ফরহাদ মজহার জাতীয় এই যে কয়টা নাম বারবার বলছি, এই যে আব্দুল্লাহ আবু সাইদ, ইউনুস, ফরহাদ মজহার, পিনাকি, ইলিয়াস, কনক সারোয়ার, সলিমুল্লাহ খান, এই লোকগুলো এরা মনে করেন যে ওই বাংলাদেশটাকে সেই জায়গায় নিয়ে যেতে চায়। কেন নিয়ে যেতে চায় জানেন? এই লোকগুলো এসে বেশিরভাগ এদের অন্তত সাইকোলজিক্যালি এরা ভারত বিভাগের সাথে সংযুক্ত। কিভাবে? যে একটা রাষ্ট্র হবে মুসলমানদের জন্য, আরেকটা রাষ্ট্র হবে হিন্দুদের জন্য। তারা যেটা চেয়েছিল যে মুসলমানদের জন্য রাষ্ট্র হবে, এবং মুসলমানদের জন্য রাষ্ট্র, আপনি কিন্তু বিশেষ করে যারা ভূমি ত্যাগ করেছে, বাড়িঘর ত্যাগ করেছে মুসলমান হিসাবে, বর্তমানে যেটা ভারতের ভূখণ্ড সেটা যারা ত্যাগ করেছে তাদের কথা একটু চিন্তা করেন। আপনি কিন্তু স্বাভাবিক ক্রোধ, ঘৃণা থেকে আপনি কিন্তু নিজের বাড়িঘর ছেড়ে যাবেন না, এটা সম্ভব না। আপনি অনেক কিছু মেনে নিয়েও নিজের বাড়িতেই থাকতে চাইবেন, নিজের দেশে থাকতে চাইবেন। এই বদরুদ্দিন উমর কিংবা আপনার এইরকম আরো অনেক আছে, এই যে
রেহমান সোভান, আরো অনেক খুঁজে বের করতে পারবেন। বেশিরভাগ যারা মূলত এই পাকিস্তানি সেকুলার হয়ে বাংলাদেশের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে, এদের বেশিরভাগেরই ওই লিঙ্কটা যে এরা নিজ ভূমিটা ছেড়ে দিয়েছে, হিন্দু ভূমি ছেড়ে মুসলমান ভূমিতে এসছে। এটা ধর্মীয় বিশ্বাসের চেয়ে একটু আলাদা। অর্থাৎ আপনার মুসলমান ভূমিতে এরা বেশিরভাগ নাস্তিক হলো, এরা কিন্তু মুসলমান দেশ চায়। সিরাজুল ইসলাম চৌধুরী, এদের মধ্যে কেউ কেউ এই পূর্ববঙ্গে কিংবা পূর্ব পাকিস্তানে এদের বাড়িঘর থাকতে পারে, কিন্তু মানসিকভাবে এরা কিন্তু এক দলের মানুষ, অর্থাৎ সবাই বদরুদ্দিন ওমরের অনুসারী। বুঝতে পেরেছেন যে তারা হিন্দু ঘৃণা তাদের মধ্যে এসে দেশভাগ থেকে, এইখানে আস্তিক নাস্তিকের বিষয় নাই, মুসলমান ধার্মিক হওয়া অধার্মিক হওয়ার বিষয় নাই, বিষয় হচ্ছে মুসলমান সংস্কৃতির দেশে তাকে থাকতে হবে। কিন্তু পাকিস্তানের যে সুবিধাটা তৈরি হয়েছে যে একেবারে 47-এর আগে থেকে পরে পর্যন্ত যে জমিদার শ্রেণীর কাছে ক্ষমতা রাখা এবং জমিদারদের বুদ্ধি এবং উৎকর্ষ এবং প্রজ্ঞা দিয়ে রাষ্ট্রটাকে টিকিয়ে রাখা, যেইভাবে পাকিস্তানকে টিকিয়ে রেখেছে ভারতের সাথে অনন্ত যুদ্ধের প্রতিশ্রুতি দিয়ে, অত্যন্ত কৃত্রিম ভাবে কিন্তু টিকিয়ে রেখেছে। হ্যাঁ, প্রতিবেশী একটা দেশের সাথে আপনি অনন্ত যুদ্ধ করবেন, এই জন্য তারা ভুট্টো সম্পূর্ণ জমিদারের ছেলে, তার কোনো ছেলে মেয়ে নাতি সে কোনোদিন কিন্তু পেটে ইট বাঁধেনি। ভুট্টো বলেছিল যে পেটে মানে ঘাস খেয়ে হলেও পারমাণবিক বোমা তৈরি করবে। এগুলো এসে ওদের সেই একই যে একটা মুসলমান দেশে বসবাস করতে হবে এবং সেই মুসলমান দেশটার পূর্ণ ভিত্তি হবে হিন্দু ঘৃণা, ভারত ঘৃণা, অর্থাৎ যেই দেশ থেকে তারা তাড়িত হয়েছে বা বিতাড়িত হয়েছে বলে মনে করে সেই দেশের বিরুদ্ধে অনন্ত ঘৃণা। উপায় হিসাবে এটা খুবই ভালো মনে হতে পারে, কিন্তু আসলে এটা খুবই খারাপ। আপনি নেতিবাচক শক্তিকে, মানুষের ভিতরের ঋণাত্মক শক্তিটাকে আপনি জাগ্রত রেখে আপনি কিন্তু টিকে থাকতে চাচ্ছেন। ঠিক এইখান থেকেই আসে যে পাকিস্তানি সেকুলারদের অনন্ত নরক চক্র। আপনি যদি আবার ফরহাদ মজহারের কথায় ফিরে যাই, ফরহাদ মজহাররা তো দেখেন 24-এ একটা বিজয় পেয়েছে এবং 24-এ বিজয় পাওয়ার পরও 24-এ বিজয় পেয়েছে, 24-এ বিজয়ে পাকিস্তানি শক্তি সম্পূর্ণরূপে বাংলাদেশের ক্ষমতায় এসছে। পাকিস্তানি সেকুলাররা প্রথমে জঙ্গি, তারপর ইউনুস, তারপর তারেক রহমান, এটা তো পুরোপুরি পাকিস্তানি ধারার মধ্যে আছে। এটা বিস্তৃত ব্যাখ্যা করার কিছু নেই। আমরা তো তারেক রহমানেরকে দেখছি যে তিনিও ওই যে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বাংলাদেশকে কিভাবে নগর রক্ষা করবে এগুলা তার স্বরাষ্ট্রমন্ত্রী আলোচনা করছে। অর্থাৎ পুরো পাকিস্তানের পদ্ধতিটা ফিরে আসার পরও ফরহাদ মজহার কেন অতৃপ্ত? অতৃপ্ত এই জন্য যে পাকিস্তানি পন্থাটা যে স্থায়িত্ব দিতে পারে না একটা রাষ্ট্রকে, এইটা বুদ্ধিজীবী হিসাবে ফরহাদ মজহার বোঝে। আবার পাকিস্তানি সেকুলার হওয়ার কারণে যে একটা মুসলমান টেকসই রাষ্ট্রে বসবাসের তার যে আকাঙ্ক্ষা, সেটাও সে দমন করতে পারে। এই যে এই পন্থাটা পাকিস্তানে কার্যকর হয়েছে, বাংলাদেশে যে কার্যকর হবে না পাকিস্তান ব্যবস্থাটা, এইটা তার জন্য চরম হতাশার বিষয়। আবার সে নিজের যে জিনগত পরিবর্তন ঘটিয়েছে, ভারত ঘৃণা, হিন্দু ঘৃণা পোষণ করতে 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 তার যে মনস্তত্ত্ব সে গড়ে তুলেছে, সেটাকেও সে কিন্তু আবার পরিত্যাগ করতে পারেন। বুঝতে পেরেছেন? ফলে এই ফরহাদ মজহার আবার পুনরায় আরেকটা আপনার গণ আন্দোলন, বিজয়, বিপ্লব এসবের কথা বলছে। এটা কিন্তু আবার ফরহাদ মজহার একা বলছে তা না। পিনাকিকে দেখবেন, সেও বলে যে আরেকটা বিপ্লব আসতেছে, আরেকটা গণ অভ্যুত্থান। এবং সবাই, আপনি যদি পাকিস্তানি জঙ্গিগুলোকে দেখেন, ফুয়াদ থেকে শুরু করে এরা কেউ কিন্তু 24-এ যেই বিজয় তারা পেয়েছে, আমরা যদি মনে করেন যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এর চেয়ে কম বিজয়ও পাই, আমরা কিন্তু সন্তুষ্ট থাকবো এবং আমাদের যতটুকু বুদ্ধি, বিবেচনা, প্রজ্ঞা আছে সেটা দিয়ে আমরা কিন্তু আর মানুষকে অশান্তির পথে ডাকবো না। আমরা কিন্তু তাদেরকে চূড়ান্ত শান্তি দিতে সক্ষম হব। এরা কিন্তু পারছে না। সেই জন্য দেখবেন যে ফরহাদ মজহার, সলিমুল্লাহর কথা আমি অত শুনি না, কিন্তু জঙ্গিদের সবার মধ্যে যারা এই পাকিস্তানি সেকুলার, আপনি নুরুল কবিরের কথা শুনবেন, কোথাও তার মনে শান্তি নেই। কোনো ব্যবস্থায় সে দেখবেন যে শান্তি পাবে না। সে তার মতো করে ব্যাখ্যা করে একটু যৌক্তিকভাবে,
আপনি যত বিজয় দেন এই পাকিস্তানি সেকুলারদের, এই নাস্তিক গোষ্ঠীকে, সেই যে জিনিসটা চায় এটা হলো কাল্পনিক। অর্থাৎ এই পশ্চিম পূর্ব বাংলায় অর্থাৎ পূর্ব পাকিস্তানে আমাদের যে মুক্তিযুদ্ধ হয়ে গেছে, আমাদের যে একটা বিবর্তন হয়ে গেছে, ওই জিনিসটা আবার ওদের মাথায় কাজ করে না। অর্থাৎ ওটা বোঝারও ওরা চেষ্টা করে না। এই পরিবর্তনটুকুকে আবার উল্টে দিয়ে পুরোপুরি পাকিস্তান হওয়া এই বাংলাদেশে সম্ভব না। একদিক থেকে সে যেটা চায়, ফরহাদ মজার যেটা চায় সেটা সম্ভব না। আবার ফরহাদ মজার দেখে যে সে যত বিজয় পাক তার চূড়ান্ত চাওয়া বাস্তবায়িত হওয়া যেমন সম্ভব না, এবং যেই পথে তারা এটা চায় সেই পথে শুধু মানুষের দুঃখ কষ্ট আনে। এই দুই দ্বন্দ্বে পড়ে সে আবার বিপ্লব চায়, আবার অশান্তি চায়, আবার খুনাখুনি চায়। আপনি যত পাকিস্তানি সেকুলার আছে, আপনি সিরাজুল হোসেন চৌধুরী, সিরাজুল ইসলাম চৌধুরী থেকে শুরু করে কারো কাছে কিন্তু আপনি কখনো এরা মরে যাবে, আরো একজন হয়তো সিরাজুল তো 90 বছর বয়স হয়ে গেছে, হয়তো 4-5 বছরের বয়সের মধ্যে মরে যাবে। এদের মধ্যে যারা চূড়ান্ত শয়তান হয়ে যেতে পারেনি, ইউনুসের মতো, ইউনুসের চূড়ান্ত শয়তান হয়ে গেলে কি হলো, ইউনুসের ওই আপনার তার পূর্ব পাকিস্তানের স্বপ্ন, পাকিস্তান স্বপ্ন, এগুলা তার আর নাই। তার হলো স্বপ্ন হলো লামিয়া, যৌনতা, খ্যাতি, রসনা বিলাস, এইসব। এখন সবাই তো ইউনুস হতে পারেনি, সবাই সেভাবে গড়ে ওঠেনি। ফরহাদ মজার হয়তো আধা আধি হয়েছে। ফরহাদ মজারকে আমরা দেখেছি গোপুর নাম দিয়ে সেও কিন্তু প্রেম করতে বের হয়ে গিয়েছিল। এরকম অনেকে আধা আধি হয়েছে। কিন্তু ইউনুস যেহেতু আলটিমেট ডেভিল, পরিপূর্ণভাবে শয়তানে পরিণত হয়ে গেছে, অর্থাৎ মানবিক গুণাবলী সম্পূর্ণরূপে রহিত করে শুধু নিজের ভোগ বিলাসে মত্ত হতে পেরেছে। ইউনুসকে এগুলো কিন্তু পীড়িত করে না। ফলে ইউনুস একবার এসে খেয়ে দিয়ে চুরিদারি করে আমেরাটি রেখে দিয়ে আবার আনন্দে মেতে গেছে। ফরহাদ মজারের তো স্বপ্নটাও বাস্তবায়ন হচ্ছে না। আবার আপনার সেও দেখছে যে আসলে এই পদ্ধতিতে এটা সম্ভব না। এটাই হলো নরকে অনন্ত চক্র। অর্থাৎ আপনি এদের যত বিপ্লব, এরা আরো 10টা বিপ্লব যদি আগামী 2 বছরে করে, এরা একাদশ বিপ্লবের ডাক দিল। কারণ হলো এদের আপনার স্বপ্নটা ভুল, স্বপ্ন বাস্তবায়নের কোনো পথ এদের জানা নাই, এবং এদের পক্ষে সম্ভব না। কারণ হলো এরা সভ্যতা বিরোধী, ইতিহাস বিরোধী শক্তিকে পূজা করে, অর্থাৎ অবলম্বন করে এরা বিজয়ী হতে চায়। সেই সভ্যতা বিরোধী, ইতিহাস বিরোধী শক্তি কোনটা? সেটা হলো ইসলামিক জঙ্গিবাদ। নিজেরা নাস্তিক হয়েও ইসলামিক জঙ্গিবাদকে আদর্শ ধরে এরা তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে চায়। আবার ইসলামিক জঙ্গিবাদ কিন্তু তাদেরকে বারবার দুঃখের মধ্যে নিপতিত করে। এটাই হলো সংক্ষেপে পাকিস্তানি সেকুলারদের অনন্ত নরক চক্র। বিপরীতে দেখেন, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, আমরা যেহেতু সভ্যতার পক্ষে এবং ইতিহাসের পক্ষে, আমাদের কিন্তু একবার বিজয় পেলেই আমরা কিন্তু বাংলাদেশকে স্থায়িত্ব দিতে পারবো, শান্তি দিতে পারবো, সমৃদ্ধি দিতে। বাংলাদেশে এখন জঙ্গিবাদের যে বিচরণ, জঙ্গিবাদের যে চেহারা, সবকিছু বদলে গেছে। মানে আপনি আগে তো ধরে নিতেন যে মাদ্রাসায় শুধু জঙ্গি থাকবে, না, এখন জঙ্গি পত্রিকা বিষয়েও থাকতে পারে। এখন জঙ্গি বিশ্ববিদ্যালয়ে থাকে তা আমরা জানি, জঙ্গি রাজনৈতিক দলে থাকে তাও আমরা জানি। কিন্তু ইদানিং আমরা দেখতেছি যে এই দেশের, বাংলাদেশের জঙ্গি যারা, তারা মোটামুটি মার্শাল আর্টের ভিতরেও ঢুকে গেছে। তার নাম হচ্ছে ফাতা কমব্যাট। আপনারা নাম শুনেছেন, শাহ আমানত সাব্বির নামের। এই যে আপনারা যাদের দেখতেছেন শাহ আমানত সাব্বির, অনেকেই শুধু তার নাম নিচ্ছেন, কিন্তু এর আসলে গুরুটাকে নিশ্চয়ই শাহ আমানত সাব্বির এই ফাতা ব্রিগেড বা ফাতা কমান্ড বা ফাতা মার্শাল আর্টের যে গ্রুপ, এরা তো আসমান থেকে এদের জিব্রাইল এসে এদের বলে যায় নাই। এদের গুরুটাকে আপনারা জেনেছেন যে, আপনারা এও দেখেছেন, ওই এক বাটপার বিক্রমপুরী আছে, মাওলানা বিক্রমপুরী, সে কিন্তু শুরুতেই বলে দিয়েছিল যে দাড়িয়ালা হলেই, জুব্বালা হলেই তাকে নাকি জঙ্গি হিসেবে গ্রেপ্তার করে। বাংলাদেশে শত শত নয়, হাজারের উপরে মার্শাল আর্টের স্কুল আছে। এমনকি আমাদের উপজেলা লেভেল সরিষাবাড়িতেও মার্শাল আর্টের শেখানোর লোকজন আছে। আপনারা জানেন ইলিয়াস কুবরা আছে, রুবেলের চিত্রনায়ক রুবেলের আছে। এরা তো বিখ্যাত, এছাড়াও অখ্যাত অনেক। আমরা যখন কিশোর ছিলাম, আমরা যখন হাই স্কুলে পড়ি, তখন আমরা মার্শাল আর্ট শিখতাম।
আমাদের তো কেউ গ্রেপ্তার করতে আসে নাই, বা অন্য কাউকে তো গ্রেপ্তার করতে আসে নাই। এই যে আপনারা আমার চেহারা দেখতেছেন, আমার চেহারা দেখে কি আপনি জঙ্গি বলবেন কোনোদিন? বলবেন না, কিন্তু ওর চেহারা দেখেই বোঝা যায় এরা জঙ্গি। যে ছেলেটা তার ভিডিওতে পাওয়া গেছে বোমা, ভিডিওতে অস্ত্র নিয়ে সেখানে দা, খন্তি, কোরাল এগুলো নিয়ে মানুষকে ভয় দেখাচ্ছে। এদের উদ্দেশ্য, ইভেন আমরা নিউজে কি দেখলাম যে শিবিরকেও তারা কাফের মনে করে, যে শিবির জামাত বাংলাদেশে বিএনপি আওয়ামী লীগকে কাফের মনে করে। আপনি দেখেন বাংলাদেশের আপনারা দেখেছেন যে বাংলাদেশের কোনো মার্শাল আর্টিস্ট হিসেবে আজ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। আমাদের এলাকায় একটা মাদ্রাসা ছিল, সেই মাদ্রাসাতেও একজনকে দেখতাম যে মার্শাল আর্ট শিখেছে, কই তাদের তো গ্রেপ্তার, এমনকি তারা বিএনপি পন্থী, কই তাকে তো গ্রেপ্তার করতে দেখি নাই। আমি তো তাদের ব্যক্তিগতভাবে চিনি, তারা ধর্মীয় মানা, তাদের তো গ্রেপ্তার করে নাই। তারা কেউ আমার বয়সী, কেউ আমার চেয়ে 1 বছরের বড়, কেউ আমার চেয়ে ছোট, কই তাদের তো গ্রেপ্তার করে না, এবং এটা মাদ্রাসাতে শেখায়। তাহলে কেন এদেরকে গ্রেপ্তার করা হলো? কারণ এদের মাইন্ড সেট আপই আলাদা। এই যে বিক্রমপুরী যখন দেখলো যে এই জঙ্গিরা, এই ফাতা কম্বেটেরা, ফাতা ব্রিগেডের নাম দিয়েছে এরা যখন এদের বোমা, এদের তরবারি দেখলো, তখন সাথে সাথে তার স্ট্যান্ড বদলে ফেললো, এখন তারা আর চিনে না। তো এই যে যারা মনে করে দাড়ি টুপি আলা, এদের আর একটা ফাতরামি দেখেন, এরা দাড়ি টুপি আলা কিন্তু ইচ্ছা করেই রাখে, যাতে এদের ধরলে যাতে এই নেগেটিভ পয়দা করা যায় যে দাড়ি টুপি আলাদেরকে এইভাবে ধরা হচ্ছে। তো এখন তো ভাই আওয়ামী লীগ নাই, এখন তো তোমার আব্বার দল ক্ষমতায়, তোমার দাদার দল ক্ষমতায়, সব তো তোমরাই, এরা পাকিস্তানি দল ক্ষমতায়। তাহলে একবার কাকে দোষ দিবা? এটা যদি এখন আওয়ামী লীগের আমল হতো, দেখতেন পুরো বাংলাদেশে মৌলবীরা বলা শুরু করতো যে এগুলো সব এই যে দাড়ি টুপি আলা ধরছে। তুমি দাড়ি টুপি রেখে বলাৎকার করবা, তোমার ধরবে না? তুমি দাড়ি টুপি রেখে সামাজিক অপরাধ করবা, তোমাকে ধরবে না? অপরাধীর সাথে দাড়ি টুপি আলার কোট্টায় আলা আমার মতলে সম্পর্ক কি? অপরাধী যে হবে তাকে ধরবে? তা আমরা কি বলি যে কোট্টায় আলাকে কেন ধরলা বলছি কোনোদিন? আমরা কি বলি যে কোট্টায় আলা তারপর দাড়ি সারা লোকের ধরো কেন বলেছি? আপনারা কেন এটা বলেন? কেউ যদি তার মনে হয় যে এটা সন্দেহজনক, সেটা বলতে পারে যে আইন আদালতে স্বচ্ছ বিচার হোক, এটা দাবি করতে পারে। আপনি দেখেন যে যারা শিবিরদেরকে কাফের মনে করে, তাদেরকে তওবা পড়ায়, তাহলে তারা আমাদের সম্পর্কে কি ধারণা রাখে? যে এই সমস্ত মানে অসুস্থ মানসিকতার যারা মানুষ হত্যাকে যারা মনে করে পুণ্যের কাজ, সওয়াবের কাজ, বেহেশতে যেতে পারবে, এই সমস্ত অসুস্থ মানুষদেরকে আপনি কিভাবে ট্রিটমেন্ট করবেন? এতে গ্রেপ্তার করলেও আপনাদের গায়ে জ্বালা লেগে যায়। এতে কি আপনি ধর্মকে রক্ষা করতে পারবেন না আপনার দেশ? কোনোটাই পারবেন না। আরো আপনি বিস্ময়কর বিষয় দেখেন যে এরা ফাতিমে রাসূলকে এরা মারতে চায়, হত্যা করতে চায়। এদের স্লোগানটা দেখেন, মানে এরা কোনো আইনের ধার ধারবে না। তারা বলে তাদের মতে যারা অপরাধী তাদেরকে তাদের হাতে তুলে দিতে হবে, তাদের হাতে তুলে দিতে হবে। মানে তারা যা বলবে তাই আইন। মানে এরা যে দেশ মানে না, সংবিধান মানে না, আইন মানে না, নিয়ম মানে না, সমাজ মানে না, রাষ্ট্র মানে না, তাহলে এরা জঙ্গির চাইতে কম কিসে? যারা দেশের আইন মানে না, কোর্ট মানে না, আদালত মানে না, এরা তো জঙ্গি। জঙ্গিদের জঙ্গি বললে আপনাদের লাগে কেন? যারা এই সমস্ত জঙ্গিদের সাপোর্ট করতে চান, যাদের পক্ষে বলেন, আদতে তো আপনারও ভিতরে ভিতরে জঙ্গি, তা আমরা জানি। এরা হচ্ছে প্রকাশ হয়ে গেছে এদের চেহারা। তাহলে এনসিপি তাকে, যদি এরা জঙ্গি না হয়, জঙ্গি কাজ যদি ভালো হয়, তাহলে এনসিপি তার দলের নেতা কর্মীদের বহিষ্কার করলো কেন? তাও আবার স্থায়ী বহিষ্কার কেন? মানে ধরা পড়ার পরে বহিষ্কার, আগে মনে থাকে না। কিন্তু আমরা জানি যে বাংলাদেশে ধরা পড়ার আগে সব মৌলবী, ধরা পড়ার পরে জঙ্গি, আগে না। কারণ হলো যে ধরলে না আপনি বুঝতে পারবেন এরা কি। প্রত্যেকের মেন্টাল প্রিপারেশন দেখেন, সারা পৃথিবীতে এরা একই রকম মানসিকতা নিয়ে থাকে। বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য বর্তমানে আরেকবার দেখবেন যে কালেমার পতাকার নামে একটা বদামি শুরু করে দিয়েছে। এরাই কিন্তু, এরা ভিন্ন ভিন্ন রূপে। আবার যদিও এরা নিউজ এসেছে যে এরা কিন্তু স্বীকার করেছে যারা মুফতি ইমরানের বাড়িতে হামলা করতে গিয়েছিল, এরা উৎসব মন্ডলকে মারতে গিয়েছিল, যে উৎসব মন্ডল এখন দেশ ছাড়া, যে মুফতি ইমরান বিন বশির এখন দেশ ছাড়া, যে হাফেজ এনাম এখন দেশ ছাড়া। এরা নিজের হাতেই সব আইন তুলে নেবে এবং সেই পারপাসে তারা কাজ করবে। তারা যা ইচ্ছা তাই করবে। এই দেশ মানে দেশের কোনো আইন নিয়ম শৃঙ্খলা কিছু মানতে তারা রাজি না। তারা যা বলবে আপনাকে তাই করতে হবে। এই দেশের সংসদ, এই দেশের সংবিধান, এই দেশের আইন আদালত তাদের কাছে কিছু না। তো যারা এই ধরনের চিন্তা ভাবনা করে তারা তো জঙ্গি। জঙ্গিকে জঙ্গি বলতে আপনাদের এত ভয় কিসের, লজ্জা কিসের? এই ধরনের লজ্জা ও ভয় তো আপনার দেশ এবং ধর্মকেই ক্ষতি করবে। এই বাংলাদেশে প্রতি মুহূর্তে কি করে চলছে? প্রতি মুহূর্তে এই দেশে বাংলাদেশটাকে পুরোপুরি, এই মৌলবাদ কিন্তু একটা কারণে নয়। আমি বারবার বলেছি আপনাদের, কালকে আমাকে একটা লাইভে জিজ্ঞেস করা হয়েছিল
যে মৌলবাদের পৃষ্ঠপোষক কারা, এই মৌলবাদী রাজনীতি কেন করে। আদতে এই মৌলবাদী রাজনীতি বাংলাদেশে করা হচ্ছে দুই কারণে। একটা হলো সাম্রাজ্যবাদী শক্তির একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া, যাতে তারা এখানে আসতে পারে, যেটা তারা সিরিয়ায় আসতে পেরেছে, পাকিস্তানে আসতে পেরেছে, আফগানিস্তানে আসতে পেরেছে, ইরাকে ঢুকতে পেরেছে, এমনকি এখন ইরানে ঢুকেছে, ইয়ামানে ঢুকেছে, লেবাননে ঢুকেছে, সিরিয়া, যাতে এটা বাংলাদেশে একটা ক্ষেত্র তৈরি হয়। একটা হলো সাম্রাজ্যবাদী শক্তির পলিসি, যাতে এখানে মৌলবাদ সৃষ্টি হয় আর তারা সেখানে এসে বিমান হামলা করতে পারে, তারা যুদ্ধের ময়দান বানাইতে পারে। আরেকটা কারণে এই মৌলবাদীদের আস্কারা দেওয়া হয়, পৃষ্ঠপোষকতা দেওয়া হয়, তা হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, বাংলাদেশের ৭২ সংবিধানের বিরুদ্ধে, বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের শিক্ষা, বাংলাদেশের সাহিত্য, বাংলাদেশের সঙ্গীতের বিরোধিতা করার জন্য এই সমস্ত মৌলবাদীদের প্রতিষ্ঠিত করা হয়, পৃষ্ঠপোষকতা দেওয়া হয়, যা এই জাতির জন্য, সভ্যতার জন্য বিপজ্জনক, এই দেশের স্বাধীনতার জন্য হুমকি। এরা এমনকি এরা নিজের জীবনের জন্য হুমকি, এরা নিজেরাও মরতে প্রস্তুত, মারতেও প্রস্তুত। অর্থাৎ তারা জনসমাজকে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়। এরা যে শুধুমাত্র আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধ, ৭২ সংবিধান, জয় বাংলা স্লোগানের বিরুদ্ধে তা নয়, তারা সমাজের বিরুদ্ধে, তারা মানবতার বিরুদ্ধে, মানুষের বিরুদ্ধে, মানুষের সুকুমার সৃষ্টি, যে কোনো সৃষ্টির বিরুদ্ধে। তাই তারা নিজের হাতে আইন তুলে নেয়। তারা বলে তাদের ভাষায় যারা অপরাধী তাদেরকে তাদের হাতে দিয়ে দিতে হবে। কেন? মানে এরাই যে বাংলাদেশে যে এই যে 2024-এর 5ই আগস্ট থেকে যে সন্ত্রাস চলতেছে, মব ভায়োলেন্স, তার চেয়েও কিন্তু এরা বেশি বিপজ্জনক এবং বেশি ভয়ঙ্কর। এটা আমাদের দেশের জন্য এবং ইসলাম ধর্মের জন্যও এটা কিন্তু বিপদ বয়ে আনতেছে। তাকে আপনারা বুঝতেছেন? আপনারা সাম্রাজ্যবাদীর ক্রীড়নক হিসেবে কাজ করতেছেন, তাদের দাবার গুটি হয়ে যাচ্ছেন। এই যে ফাতা গ্রুপ, যেটা নাম আপনারা বললেন, ফাতা কমব্যাট, মার্শাল আর্টের অন্তরালে এরা যে এই যে ছাত্রদের নিয়ে আসতেছে, ট্রেনিং করতেছে, এটা কোনোদিনই এই দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে না, ইসলামের জন্য ভালো কিছু বয়ে আনবে না। বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। অলরেডি ইসরায়েলের যে রাষ্ট্রদূত, তিনি বলে ফেলেছেন যে বাংলাদেশে, ভারতের যে ইসরায়েলি রাষ্ট্রদূত দক্ষিণ এশিয়া বিষয়ক ইসরায়েলি স্বার্থ রক্ষা করেন, অলরেডি তিনি বলে ফেলেছেন বাংলাদেশে হামাসের ঘাঁটি রয়েছে। আর মানে বুঝতে পারছেন যে এই বাংলাদেশটা কোন দিকে যাচ্ছে? এটা আর একটা দ্বিতীয় সিরিয়া, এটা দ্বিতীয় লেবানন, এটা দ্বিতীয় আফগানিস্তান, এটা দ্বিতীয় পাকিস্তান। সিরিয়া বানানো হচ্ছে, এই ব্যাপারে ইরান বানানো হচ্ছে, এটা কি দ্বিতীয় ইরান? এটাকে আপনারা বুঝতে পারতেছেন? আপনারা হয়তো তার দাড়ি টুপি দেখে আপনি ধর্মান্ধ বলে, ধর্মভীরু বলে, কিন্তু আপনারা ধর্মের ব্যাপারে এত যদি সচেতন হন, তাহলে আপনারা ঘুষ খান কেন? দুর্নীতি করেন কেন? জমি দখল করেন কেন? আদালতে মিথ্যা সাক্ষী, সেগুলো তো আমরা তো ধর্মের বিষয় দেখি না। ধর্মের তো ভালো দিক আপনাদের আমরা খুঁজে পাই না, কিন্তু ধর্ম যখন স্বাধীনতা বিরোধী অবস্থান, আপনারা সেখানে পাই। ইসলাম ধর্মকে আপনারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ব্যবহার করেন, সেখানে আপনাদের পাই। ইসলাম ধর্মকে আপনারা ভাষা আন্দোলনের বিরুদ্ধে ব্যবহার করেন, সেখানে আপনাদের পাই। ইসলাম ধর্মকে আপনি ৭১-এর বিরুদ্ধে ব্যবহার করেন, তখন আপনাদের পাই। ৭১, এমনকি ইসলাম ধর্মকে দেখে আপনারা যাত্রা, নাটক, সিনেমা, সঙ্গীত, সাহিত্যের বিরুদ্ধে আপনারা ব্যবহার করেন। আচ্ছা, ইসলামকে কেন ঘুষখোরের বিরুদ্ধে ব্যবহার করেন না? ইসলামকে কেন অপরাধীদের বিরুদ্ধে ব্যবহার করেন না? কেন ইসলামকে আপনি একজন ড্রাগ অ্যাডিক্টেড, যে ড্রাগ বেসে ডিলার, তার বিরুদ্ধে আপনি যান না? কেন ইসলামকে আপনি ৭১-এর খুনিদের বিরুদ্ধে আপনি অবস্থান নিলেন না? ইসলামকে তখন কেন ব্যবহার করেন না? ইসলাম তো আপনাকে সত্য কথা বলতে বলছে, বলেন না কেন সত্য কথা? বরং আপনি ইসলামের নামে ঠাড়া পড়া মিথ্যা কথা বলেছেন। তখন তো আপনাদের আমরা দেখি না ইসলামকে ব্যবহার করতে। সব কেন বাংলাদেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ, গণতন্ত্র, সংবিধান, এদের বিরুদ্ধে কেন আপনাদের খালি শুধুমাত্র ইসলামকে ব্যবহার করতে দেখি? তখন তো আপনাদের কোনো মন্তব্য। এমনকি আপনারা জানেন যে মাদ্রাসায় যে ভয়াবহ নির্যাতন, শিশু নির্যাতন চলে, শিশু ধর্ষণ চলে, তার বিরুদ্ধে আপনাদের টু শব্দটি করতে দেখি না ভাই। কেন? ওইখানে ইসলাম ক্ষতিগ্রস্ত হয় না? আপনারা এই যে ফাতা কমব্যাট আপনারা দেখলেন, মার্শাল আর্টের, আর কাউকে তো গ্রেপ্তার করা হচ্ছে না। আবারও বলছি, ইলিয়াস কোবরার তো বহু শাখা আছে, নায়ক রুবেলের বহু শাখা উপশাখা আছে। কই শাখা থেকে আপনি গ্রেপ্তার করুন? ইলিয়াস কোবরা তো আওয়ামী লীগ করে না, তার ওইখানে তো কেউ গেল না, যায় নাই কোনোদিনই বাংলাদেশের কোনো মার্শাল আর্টিস্টকে গ্রেপ্তার করা হয়নি। কিন্তু একে কেন গ্রেপ্তার করলো? এমন কিছু সে তো করেছে। তার চেহারাটা দেখেন আপনারা, তার চেহারাগুলো দেখেন। সবচেয়ে বিপজ্জনক যে মেসেজ, সেটা আপনাদের দিচ্ছি। ম্যাজিস্ট্রেট আদালতে বলতেছে তোমাদের কি মেরেছে, পিটিয়েছে, অর্থাৎ এরকম একটা জঙ্গিকে সে জামাই আদর করতে চায়। ওই ম্যাজিস্ট্রেটকেও তো তদন্তের আওতায় আনা উচিত। যেখানে একটা স্বেচ্ছর একটা মুরগি চোরকে পেলে সারা বাংলাদেশ অস্থির হয়ে যায়, তাকে যে জীবনে কাউকে কোনো মানুষের গায়ে হাত দেয় না, সেও গিয়ে দুটো টানা গেলে। আর এরকম জঙ্গিদের আপনি বলতেছেন তোমাদের পিটিয়েছে কিনা? এবং তারা সরাসরি তাদের রিমান্ডে নিয়ে তাদের উপরে কোনো টর্চার করা হয় নাই, তারা সব বলে দিতেছে তারা কি করতে চায়। ইভেন আরো একটা বিপজ্জনক বিষয়, যেটা ভারতের জন্য, এটা শুধু বাংলাদেশের জন্য এরা বিপজ্জনক হয়।
আন্তর্জাতিকভাবে ওরা বিপজ্জনক। তারা সরাসরি স্বীকার করেছে তারা গজওয়াতুল হিন্দ করার জন্য তারা এই প্রশিক্ষণ নিচ্ছে, তারা প্রকাশ্য স্বীকার করেছে। কোন সরকারের সময়, যেটা বিএনপির সরকার, জামাতের সরকার, কোন সরকারের সময়, যেটা এদেরই সরকার, এমন না যেটা আওয়ামী লীগ ধরেছে তখন এটা বলেছে। আজকে যদি আওয়ামী লীগের আমলে এটা অ্যারেস্ট করা হতো, আর তখন যদি সে বলতো যে গজওয়াতুল হিন্দ করার জন্য সে প্রস্তুতি নিচ্ছে, তাহলে বলতো যেটা আওয়ামী লীগ সরকার তাকে রিমান্ডে নিয়ে পিটিয়ে এগুলো বলিয়েছে। এখন কি বলবেন? তার মানে এই সন্ত্রাসীরা, এই জঙ্গিরা শুধু বাংলাদেশের জন্য বিপজ্জনক নয়, ইন্টারন্যাশনালি আমাদের বিপদগ্রস্ত করে তুলতেছে। ভারত তো এই জিনিসটা তো ভারতের তো সহজে নিবে না, শুধু ভারত না, পৃথিবীর অন্যান্য দেশে এই বিষয়টা তো সহজভাবে নিবে না, যে বাংলাদেশে বসে তারা আরেকটা দেশকে দখল করতে চায়, সন্ত্রাস করতে চায়। আরেকটা বিপজ্জনক হচ্ছে সিঙ্গাপুর থেকে যে 2 সন্ত্রাসীকে আপনারা জেনেছেন, যে 2 সন্ত্রাসীকে সিঙ্গাপুর বাংলাদেশে বহিষ্কার করেছে, তাদের নোটে কি লিখেছে জানেন? সেখানে বলেছে এরা যে কোনো সময় পৃথিবীর যে কোনো জায়গায় বোমা হামলা করতে পারে। এটা সিঙ্গাপুরের রিপোর্ট। বাংলা এ পর্যন্ত বিদেশ থেকে যত জঙ্গি এসেছে, সন্ত্রাসী এসেছে, কাউকে আটক করা হয়নি, জিজ্ঞাসাবাদ করা হয়নি। এই প্রথম 2 জনকে আটক করেছে বাংলাদেশ সরকার, কিন্তু একবার এদের জামাই আদর করে ছেড়ে দিবে, আমরা জানি এটা ঘটেছে, আমরা অতীতে দেখেছি। এর আগে 135 জন এসেছে, কাউকে জিজ্ঞেস করে নাই। তার আগে 35 জন এসেছে, কাউকে জিজ্ঞাসাবাদ করে নাই। পাকিস্তানি ইরান সীমান্তে 135 জন মানুষ গ্রেপ্তার হয়। ঘটনা কি? পাকিস্তানের বাহিনীর সাথে যুদ্ধ করতে গিয়ে মারা গেছে, টিএলপিতে যোগ দিয়ে বা টিটিপিতে যোগ দিয়ে মারা গেছে তারা। আমরা দেখলাম এই বাংলাদেশি মানুষ। তার মানে বাংলাদেশে যে জঙ্গিবাদ ছড়িয়ে আছে, বাংলাদেশে যে সন্ত্রাসবাদ ছড়িয়ে আছে, এতে কোনো সন্দেহ নাই। যদিও বাংলাদেশের মানুষ সেটা স্বীকার করতে চায় না, সরকার স্বীকার করতে চায় না, কিন্তু আমরা তো প্রমাণ পাচ্ছি এই সরকারের আমলেই, যে সরকার সবসময় জঙ্গি, এই সরকার হচ্ছে জঙ্গি বান্ধব সরকার, তারপরে জঙ্গি ধরা পড়ছে। তার মানে বুঝেন যে সারা দেশে কি ভয়াবহ অবস্থা। আপনারা এর আগে দেখেছেন যে এক মাদ্রাসা উড়ে গিয়েছে, এটা আপনারা দেখেছেন। আরেক মাদ্রাসায় আপনি মেড ইন পাকিস্তান পিস্তল পাওয়া যায়, রিভলভার, অস্ত্র পাওয়া যায়, হাতিয়ার পাওয়া যায়। তো এগুলো বিষয়টা আপনারা কোন চোখে দেখতেছেন? এই যে তরুণ সমাজের মগজ ধোলা এরা কারা করেছে, এই যে বিক্রমপুরীরা, মৌলানা বিক্রমপুরীরা, এই সব জঙ্গিদের প্রকাশ্য আব্বা হচ্ছে চিটাগাঙে লাল খান মসজিদের খতিব এটিএম মাজহারুল। এ হলো তাদের আসল আব্বা। এর মাধ্যমে কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে কালেমার পাত্তাকার নামের যে ফাত্রামি, যে জজবা পয়দা করা হচ্ছে, এই কালেমার ফাত্রামি কিন্তু তারা পরিকল্পিতভাবে করেছে, যে যুব সমাজকে, সাধারণ যুব সমাজকে যাতে তাদের পক্ষে আনা যায়, তার জন্য তারা একটা পরিস্থিতি সৃষ্টি করেছে। কারণ কালেমার পতাকা যে কোনো মুসলমানের কাছে কালেমা একটা বিশাল পবিত্র বিষয়, কিন্তু এই পবিত্র বিষয়ের ভিতর দিয়ে তারা অপবিত্র সকল কাজ করবে। ঠিক যেমন মাদ্রাসায় বেহেশতের কথা বলে, জান্নাতের কথা বলে তারা শিশু বলাৎকার করে, এরা ঠিক এই কালেমার পতাকার নাম বলে এই তরুণদেরকে তারা জঙ্গিবাদী মন মানসিকতার ভিতরে নিয়ে আসবে ধীরে ধীরে। তার প্রমাণে যে ফাতা ব্রিগেড, আপনারা যে শাহ আমানত সাব্বিরকে দেখলেন, এরা তো একদিনে পয়দা হয় নাই, এরা তো ধীরে ধীরে, এদের এই মগজটা কে ধুলাই করলো? জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে। হাটহাজারী মাদ্রাসা, আপনি খোঁজ নিয়ে দেখেন সেখানে কি হয়। আপনি কোনো মাদ্রাসায় কোনোদিন তদন্ত করতে পেরেছেন? কোনো মাদ্রাসায় কোনোদিন বাংলাদেশের কোন আইন শৃঙ্খলা বাহিনী গিয়েছে? যেতে পারেনি। কেন যেতে পারে না? আওয়ামী লীগ আমলেও যেতে পারেনি। কেন যেতে পারে না? লাল খান মাদ্রাসার এটিএম মাজহারুল মুফতি, সে তো জঙ্গি, সে তো ধরে তাকে 22-23টা তার নামে মামলা আছে, আপনি তাকে ছেড়ে দিলেন কোনো কিছু ছাড়াই। এবং বাংলাদেশের অনেক জঙ্গিদেরকে বাংলাদেশের জেল থেকে মুক্তি দেওয়া হয়েছে প্রকাশ্যে, দিবালোকে। আমরা দেখেছি কাউকে ফুলের মালা দিয়ে তাদের আনা হয়েছে, আমরা দেখেছি। এটা বাংলাদেশের জন্য, বাংলাদেশের গণতন্ত্রের জন্য, বাংলাদেশের অর্থনীতির জন্য, বাংলাদেশের রাজনীতির জন্য ভয়ঙ্কর একটা সিমটম, একটা সাইন। আপনি মনে করেন না যে এই একটাই ফাতা ব্রিগেডের ওই শাহ আমানত সাব্বিরই শুধু যে এই একাতা না, এটা ধরা পড়েছে বলে জেনেছেন। যেগুলো ধরা পড়েনি তারা কারা, এদের বিষয়ে আমাদের নজর দিতে হবে। যদি আপনি এখনই সতর্ক না হন, বাংলাদেশ সরকার সতর্ক না হয়, এমনকি প্রতিবেশী দেশগুলো যদি সতর্ক না হয়, কারণ তারা ঘোষণা দিয়েছে যে তারা গজওয়াতুল হিন্দ করবে। এটা কেন বলেছে জানেন? এই কথা বলে যাতে বাংলাদেশের মানুষের সিম্পেথি অর্জন করতে পারে। কারণ গজওয়াতুল হিন্দ মানে ভারত দখল করবে, আর বাংলাদেশে ভারত বিদ্বেষী মানুষ অনেক বেশি, তাদের সিম্পেথি নেওয়ার জন্য সে এই কথা কিন্তু বলছে। বাস্তবে তারা তাও চিন্তা করে, কোনো সন্দেহ নেই। তারা এই দেশে জামাত শিবিরকেই মুসলমান মনে করে। তাহলে আপনাকে, আমাকে বা আপনার বাপ চাচাকে বা আপনাকে কি মনে করে? আপনারা যারা দেখতেছেন তাদের মুসলমান মনে করে না। তো এই যে বাংলাদেশে মৌলবাদ, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের যে ইন্ধন যারা দিচ্ছে, পৃষ্ঠপোষকতা দিচ্ছে, এরা কিন্তু নিজেরাও বিপদে পড়বে। বাংলাদেশ 95-94-95% মুসলমানের দেশ। এইখানে যখন বোমা হামলাটা হবে সিরিয়ার মতো, এইখানে যখন ইরাকের মতো, ইরানের মতো ঘটনা ঘটবে, লেবাননের মতো, কারা মরবে ভাই? ওই 90% মুসলমানের লোকই তো মরবে। ঠিক কিনা আমার কথাটা? আপনি বলেন। আপনারা এই যে ইসলামী জজবাকে তুলে ধরতেছেন, মনে করতেছেন আপনারা বিশ্বজয় করে ফেলবেন। না, গাজার পরিণতি দেখেছেন? চোখে আঙ্গুল দিয়ে দেখেন যে গাজার কি পরিণতি হয়েছে। শেষ মুহূর্তে কিন্তু গাজা ছেড়ে দিতে হয়েছে। এমনকি তারা এখন সিরিয়া, লেবানন দখলে নিচ্ছে।
আর আপনি চাচ্ছেন বাংলাদেশ থেকে গজাতুল হিন্দ করবেন। এই ধরনের চিন্তা ভাবনা যারা করে, তাদেরকে যারা অভিভাবক রয়েছেন, সন্তানদের প্রতি খেয়াল রাখুন, না হলে সন্তান তো বিপদে পড়বেই, আপনারা নিজেরাও বিপদে পড়বেন।